সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ডটা আজকে ক্লিয়ার আছে কিনা। গতদিন তোমাদের সাউন্ডে মেবি একটু প্রবলেম ছিল, আজকে একটু দেখো তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, ক্লিয়ার। তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। বলো সবাই কেমন আছো বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নমস্কার নমস্কার। ওকে, আমিও ভালো আছি। তো আশা করি তোমরাও সবাই ভালো আছো। তাহলে আজকে আমরা আদর্শ গ্যাসের 5 নম্বর লেকচারটা করবো, বুঝছো। এমডি অরূপ বলছে যে ভাইয়া একটা প্রশ্ন করেছিল, আপনার একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন ভাইয়া? দাদা আর কয়টা ক্লাস লাগবে শেষ করতে? আরো লাগবে, ধরো যে 50-60টা ক্লাস লাগবে। দাদা আজকে আগের ক্লাস না করলে কি আজকের ক্লাস বুঝতে পারবো না? মোটেও না। ঠিক আছে, তুমি আজকে বুঝতে পারবে না। আজকে আমি গত ক্লাসের যে সূত্র ডেরিভেশন করছিলাম তারপর থেকে আলোচনা করব। সুতরাং আশা করি তুমি আগের ক্লাস না করা থাকলে বুঝতে পারবে না। ঠিক আছে ভাইয়া, আগের আয়তনের চাপ প্রসারণ সহগের একক কি পার ডিগ্রি সেলসিয়াস হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পার ডিগ্রি সেলসিয়াস হবে, এবং এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, ওই সূত্রটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস স্কেলে, ওখানে আবার থিটার মানটা কেলভিনে বসাই দিও না, তাহলে কিন্তু হবে না। দাদা এই সব ক্লাস করলে কি এইচসি ভার্মা পড়তে হবে? না, এইচসি ভার্মা পড়তে হবে না। আগে ক্লাস করো, আগে আগে ফরজটা করো, বুঝছো। ক্লাস ক্লাস করা ফরজ, শাহজাহান তপন স্যারের বই পড়াটা ফরজ। আগে ফরজটা করো, ফরজ করার পরে যদি তোমার কমপ্লিট হয়ে যায়, যদি মনে হয় হাতে আরো সময় আছে, তাহলে সুন্নত নিয়ে ঘাটাঘাটি করবা, বুঝছো। ওকে, মোটামুটি সবাই চলে আসছো, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই নাকি? তোমাদের প্রশ্ন ছিল, প্রশ্ন নিলাম। আবার লাস্টের দিকে যদি কোনো প্রশ্ন থাকে তখন প্রশ্ন নেব। তো আসো দেখো, গত ক্লাসে আমরা গ্যাসের আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলা সেগুলো আমরা প্রমাণ করছিলাম। একেবারে মূল যে ডেরিভেশন, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সের যে থিওরি গুলা আছে তার মাধ্যমে একেবারে ডেরিভেশন করে কিন্তু প্রত্যেকটা সূত্র মানে হাতে ধরে করে করে ডেরিভেশন করা ছিল। তো আজকে আমরা কি করব, গ্যাসের গতিতত্ত্বের যে সূত্র আমরা শিখছি গত ক্লাসে, সেই গ্যাসের গতিতত্ত্বের সূত্র অর্থাৎ বিশেষ করে চাপ এবং গতিশক্তি রাশিমালা, এটা থেকে আমরা আগের যে শিখে আসছি যে সূত্রগুলা, সেই সূত্রগুলা এক এক করে প্রমাণ করব। আগে আমরা আদর্শ গ্যাসের যে সূত্রগুলা শিখছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, তারপর অ্যাভোগাড্রো প্রকল্প, তারপর কেমিস্ট্রিতে তোমরা পড়ো হচ্ছে গ্রাহামের ব্যাপনহার সূত্র। তা আমরা এইগুলা গ্যাসের গতিতত্ত্বের যে গত ক্লাসে শেখার যে সূত্র সেইটা থেকে একটু প্রমাণ করতে চাই। দেখি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের যে সূত্র, গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে প্রাপ্ত যে চাপের রাশিমালা বা গতিশক্তি রাশিমালা, সেটা থেকে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র প্রমাণ করতে পারি কিনা। তাহলে দেখো হেডিংটা লেখা আছে যে গ্যাসের গতিতত্ত্ব থেকে অনেকগুলো সূত্র প্রমাণ। তো 1 নম্বরটা হচ্ছে বয়েলের সূত্র প্রমাণ। আমরা বয়েলের সূত্র প্রমাণ করব। তো বয়েলের সূত্র প্রমাণ করার আগে একটু বয়েলের সূত্রটা মনে করি তো। বয়েলের সূত্রটা কি ছিল মনে আছে? বয়েলের সূত্রটা ছিল টেম্পারেচার যদি স্থির থাকে, টি যদি স্থির থাকে, তবে পি আর ভি ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে উক্ত গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পিভি ইকুয়াল টু ছিল কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু ছিল কনস্ট্যান্ট। এটা ছিল আমাদের বয়েলের সূত্র, পি অন ভি অন সমান সমান
P2V2। তো এইটা আমরা প্রমাণ করব, কিন্তু কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করব গ্যাসের গতিতত্ত্বের সূত্রের সাহায্যে। তো গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা গত ক্লাসে যে সূত্রটা পেয়েছি, দেখো তো তোমার মনে পড়ে কিনা। PV = 1/3 mNc² বার। দেখো খাতা উল্টাও, দেখো তো এই সূত্রটা ছিল কিনা। তাহলে এই সূত্রে একটু পরিচয়গুলো বলে দিই নাকি। P হচ্ছে প্রেসার, V হচ্ছে আয়তন, 1/3 m ছোট হাতের m এটা হচ্ছে একটা অণুর ভর। অর্থাৎ কোন একটা পাত্রে গ্যাস আছে, ধরো কোন একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারে গ্যাস আছে, তো যে গ্যাসটা আছে সেই গ্যাসের একটি অণুর ভর হচ্ছে এটা, একটি অণুর ভর। যে পাত্রে গ্যাস আছে গ্যাসের একটি অণুর ভর, এটা হচ্ছে ছোট হাতের m। এর হচ্ছে মোট অণুর সংখ্যা, এখানে যতগুলো অণু আছে সকল অণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল লেটার M। আর এই যে c² বার, এটা কি? এখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সরি যে গ্যাসটা আছে সেই গ্যাসের অণুগুলার যে বেগ, সেই বেগের মান তো এক একটা অণুর বেগটা এক এক রকম। তো এই কারণে বেগের বর্গের গড় মান, ঠিক আছে, অর্থাৎ গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। তো এইটা থেকে, এই সূত্রটা থেকে আমরা দেখি বয়েলের সূত্রটা প্রমাণ করতে পারি কিনা। খুব সহজ জিনিস। দেখো কোন একটা নির্দিষ্ট গ্যাসের অণুর ভর m, এটা তো ভাই কনস্ট্যান্ট। ধরো এর মধ্যে অক্সিজেন গ্যাস আছে, তো অক্সিজেন গ্যাসের একটা অণুর ভর ছোট হাতের m, এটা কনস্ট্যান্ট হবে না। তারপরে এই পাত্রে কতগুলো অণু আছে, ধরো n সংখ্যক অণু আছে, ক্যাপিটাল লেটার n সংখ্যক অণু আছে। তাহলে অণুর যে সংখ্যাটা, আমি যদি চাপের চেঞ্জ করি, আয়তনের চেঞ্জ করি, তাপমাত্রা চেঞ্জ করি, এর ভেতরে রাখা গ্যাসের অণুর সংখ্যার তো কোনো চেঞ্জ হবে না। তাহলে অণুর সংখ্যা n, ক্যাপিটাল লেটার n, এইটাও তো ভাই কনস্ট্যান্ট, তাই কিনা? তাহলে দেখো এই যে পাত্র, এই পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসের প্রতিটি অণুর ভর ছোট হাতের m এবং মোট অণুর যে সংখ্যাটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এইবার খুব ভালো করে বুঝিও কথাটা। তাপমাত্রাটা কনস্ট্যান্ট, বয়েলের সূত্র বলতেছে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে আমি এই শর্তটা আরোপ করলাম এখানে যে টেম্পারেচার T কনস্ট্যান্ট। তাহলে T যদি কনস্ট্যান্ট থাকে, মানে T যদি স্থির থাকে, স্থির তাপমাত্রায়, আমি তোমাকে গত ক্লাসে শিখাইছিলাম যে সিআরএমএস গ্যাসের মূল গড় বর্গবেগ, এই মূল গড় বর্গবেগ ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, বয়েলের সূত্রে বলতেছে টেম্পারেচার কনস্ট্যান্ট, চাপ আয়তনে চেঞ্জ করো। আমি চাপ আয়তনে চেঞ্জ করবো, কিন্তু টেম্পারেচার তো কোনো চেঞ্জ করবো না। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সিআরএমএস এটাও কনস্ট্যান্ট থাকবে, এই যে 3RT ডিভাইডেড বাই বড় হাতের m, ঠিক আছে। তাহলে সিআরএমএসটা কি? সিআরএমএসটাকে যদি আমরা এভাবে লিখি, বেগের বর্গের গড় মানের বর্গমূল। তাহলে একটা কাজ করো, দুই পাশে বর্গ করে দাও। তাহলে বর্গ করে দেখো তো, c² বার এটা ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই বড় হাতের m থাকে না। 3R বড় হাতের m আণবিক ভর কনস্ট্যান্ট, T টেম্পারেচার বলা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে c² বার এইটাও তো স্থির থাকবে, এটাও তো কনস্ট্যান্ট থাকবে, কি তাই না? এটাও তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো m কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রায় c² বার অর্থাৎ গড় বর্গবেগ, এটাও তো ভাই কনস্ট্যান্ট। তাহলে এই পুরো টার্মটাই তো কনস্ট্যান্ট, পুরো টার্মটাই তো ধ্রুবক। এটা কি? ধ্রুবক। তাহলে অতএব PV = কনস্ট্যান্ট K, ধ্রুবক K। তাহলে PV = যদি কনস্ট্যান্ট K হয়, তাহলে V P এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। এটাই তো বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র প্রমাণিত, ঠিক আছে। গ্যাসের গতিতত্ত্বের সূত্র থেকে আমরা বয়েলের সূত্র প্রমাণ করে ফেললাম। কি সুন্দর না বলো? ওকে, এবার আসো, আমরা চার্লসের সূত্র প্রমাণ করব। এই জিনিসটা আরেকটা ভাবে প্রমাণ করা যায়, এটা আরেকটা ভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে। এভাবে কেউ যদি চাও যে ভাই আমি এভাবে প্রমাণ করব, PV = দেখো তো আমরা এই জিনিসটা লিখছিলাম না, 2/3E, মানে এটা ছিল না E = 3/2 PV, মনে পড়ে? তাহলে PV = হচ্ছে 2/3E। তো 2/3, 2 3 এগুলো তো কনস্ট্যান্ট সংখ্যা। E হচ্ছে টেম্পারেচারের, ইও কিন্তু টেম্পারেচারের ফাংশন ছিল, যে ই তখনই চেঞ্জ হয় যখন টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না হলে এটা চেঞ্জ হবে না। তাহলে স্থির তাপমাত্রায় ইটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট। তাহলে ভাই স্থির তাপমাত্রা ই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পুরো এই পার্টটাই তো কনস্ট্যান্ট, আর পুরো এই পার্টটা কনস্ট্যান্ট, মানে অতএব PV = কনস্ট্যান্ট K। তাহলে চাইলে কিন্তু আমরা এইভাবেও প্রমাণ করতে পারি। কি ক্লিয়ার? এবার আসো নেক্সট, এবার আসো চার্লসের সূত্র প্রমাণ। তাহলে এবার একটু তুমি বুদ্ধি খাটো। তাহলে আগে আমার একটু বলো চার্লসের সূত্র কি বলে। চার্লসের সূত্র বলেটা কি? চার্লসের সূত্র বলে হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। কখন? স্থির চাপে, কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে আয়তন
তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে পিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে পিটা কনস্ট্যান্ট থাকবে, ভি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক, পরম তাপমাত্রার সম্পর্ক হবে সমানুপাতিক। এটি কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেলে। তো এটা আমরা প্রমাণ করব কিভাবে? এটা আমরা প্রমাণ করব হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সূত্র দিয়ে। তাহলে পিভি ইকুয়াল টু, একটু আগে যে সূত্রটা লিখছিলাম, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার বার। এম এন কনস্ট্যান্ট, এটা তার বলার অপেক্ষা রাখে না, একবার বলছি। এইবার আসো দেখো, চাপ কনস্ট্যান্ট, এই যে পি, এটা থাকবে স্থির, পি থাকবে স্থির, স্থির চাপে। তাহলে এবার তুমি দেখো, এই দুইটা ধ্রুবক, এই দুইটা ধ্রুবক। এবার আসো, এবার কিন্তু সি স্কয়ার বার এটা কিন্তু আর ধ্রুবক না, কারণ টেম্পারেচার তো এবার কনস্ট্যান্ট না। তো টেম্পারেচার চেঞ্জ হলে এটা কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? টেম্পারেচার চেঞ্জ হলে এটা কেন চেঞ্জ হবে? কারণ এই যে বেগের বর্গের গড় মানের বর্গমূল অর্থাৎ সিআরএমএস এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই বড় হাতের। তাহলে সি স্কয়ার বার এটা ইকুয়াল টু 3RT/m। তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট না, কারণ এটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে সি স্কয়ার বার সমানুপাতিক, দেখো টেম্পারেচার, তাই না? সি স্কয়ার বার টেম্পারেচার টি এর সাথে সমানুপাতিক, 3Rm তো কনস্ট্যান্ট। তাহলে এইটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক, এইটা ভালো করে খেয়াল করো, এইটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। এইটা যদি টেম্পারেচারের সাথে বড় টি এর সাথে সমানুপাতিক হয়, তাহলে এখানে দেখো পি কনস্ট্যান্ট, 1/3 mn কনস্ট্যান্ট, এইটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে অতএব ভি, সেটা ভি সমানুপাতিক, দেখো এই লাইন থেকে দেখো, ভি সমানুপাতিক সি স্কয়ার বার। তার মানে ভি সমানুপাতিক ক্যাপিটাল লেটার টি। এটাই তো চার্লসের সূত্র। কি ক্লিয়ার? এটা চার্লসের সূত্র। তাহলে আমরা চার্লসের সূত্র প্রমাণ করে ফেললাম, খুব সহজ কথা। স্থির চাপে চাপ কনস্ট্যান্ট, এম এন কনস্ট্যান্ট, সি স্কয়ার বার এটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। ওকে, তাহলে ভি সমানুপাতিক টেম্পারেচার টি। তাহলে এইবার তুমি আমাকে একটু প্রমাণ করে দাও তো ভাইয়া, তুমি আমাকে, এইটা তো বুঝলা, এইটা যদি বুঝো তাহলে চাপীয় সূত্রটা তুমি একটু প্রমাণ করে দাও তো আমাকে। চাপীয় সূত্র এটা একটু প্রমাণ করে দিবা। দেখো আমি তোমাকে আগেও যখন পড়াইছি, যখন চার্লসের সূত্রের প্রমাণ পড়াইছি, তখন একটা জিনিস দেখাইছি না, যে চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র একই জিনিস, বলতে গেলে একই জিনিস, একই রকম। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো না, চাপীয় সূত্রটা প্রমাণ করতে পারবো না? বলো বলো, চাপীয় সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো কিনা? একই রকম, একই রকম। কি লিখবো? পিভি ইকুয়াল টু, আচ্ছা আগে এটা সূত্রটা লিখে নিই। চাপের সূত্র হচ্ছে ভি কনস্ট্যান্ট থাকলে গ্যাসের চাপ তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে এবার আসো, পিভি এটা সমান সমান 1/3 mn সি স্কয়ার বার। তাহলে এবার ভিটা কনস্ট্যান্ট, এই যে ভি এটা থাকবে কনস্ট্যান্ট, আর এম এন এটা তো ধ্রুবক, একটা অণুর ভর এবং অণুর সংখ্যা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি এটা সি স্কয়ার বার এর সাথে সমানুপাতিক। এবার সি স্কয়ার বার তার রুট মানে সিআরএমএস রুট ওভার আবার এরকম 3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, একই জিনিস আর কি। ঠিক আছে, এটা লেখা ঠিক হয়নি আমার বারবার। তাহলে এইটা সি স্কয়ার বার বেগ মানে অণুর বেগের বর্গের গড়, এটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে এই যে এটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। তাহলে অতএব পি সমানুপাতিক টেম্পারেচার টি। তাহলে এটা হচ্ছে চাপের সূত্র। ক্লিয়ার? একই রকম। তাহলে আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র তিনটাই কিন্তু প্রমাণ করে ফেলছি। কি ক্লিয়ার? সহজ জিনিস। এবার আসো মূল জিনিস, অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ করব। অ্যাভোগাড্রোর সূত্রটা কি বলে, অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি বলে? তোমরা 9-10 পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো। কি বলে বলো তো অ্যাভোগাড্রোর প্রকল্পটা? অ্যাভোগাড্রোর প্রকল্পটা বলে স্থির চাপে ও তাপমাত্রায় নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই না? বলো, সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রোর প্রকল্প আমাকে এই কথাটা বলে, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। শর্ত আছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? স্থির চাপে ও তাপমাত্রায় নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে সম আয়তন সকল গ্যাসে, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কিন্তু আয়তন সমান, সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে। এই কথাটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প।
সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এখন আয়তন বাড়লে অণু সংখ্যা বাড়বে, অর্থাৎ মোল সংখ্যা বাড়বে, অর্থাৎ ভি সমানুপাতিক এন। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা এটা পাই, ঠিক আছে? এই যে অনেকে লিখছে ভি সমানুপাতিক এন, গুড। তো আমরা এখন এই জিনিসটা প্রমাণ করব। তো দেখি এইটা আমরা প্রমাণ করব কিভাবে? গ্যাসের গতিতত্ত্বের সূত্র দিয়ে। গ্যাসের গতিতত্ত্বের সূত্র দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে ভাইয়া ধরো যে এই একটা পাত্র আছে আর এই একটা পাত্র আছে, দুইটা পাত্র। এই পাত্রে একটা গ্যাস আছে, এই পাত্রে একটা গ্যাস আছে, ধরো হাইড্রোজেন গ্যাস আছে। এই পাত্রে আর একটা গ্যাস আছে, ধরো অক্সিজেন গ্যাস আছে। ধরো এই পাত্রে অক্সিজেন গ্যাস আছে। তাহলে কি বললাম দেখো, এই পাত্রে ধরো হাইড্রোজেন গ্যাস, এই পাত্রে ধরো অক্সিজেন গ্যাস, মানে দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস। তাহলে গ্যাসের একটি অণুর ভর এটা m1, গ্যাসের একটি অণুর ভর এটা m2। আয়তন সেম, সম আয়তন, সম আয়তন, আয়তন ভি সেম। সমান চাপ, প্রেসার, এই পাত্রে গ্যাসের চাপ যা, এই পাত্রে গ্যাসের চাপ তাই। টেম্পারেচারও তাই, তাহলে এই পাত্রে টেম্পারেচার যা, এই পাশেও টেম্পারেচার তাই। তাহলে সম আয়তন, সমান চাপ এবং সমান তাপমাত্রা। কিন্তু এই পাত্রে একটা গ্যাস আছে, এই পাত্রে অন্য একটা গ্যাস আছে। তো বলা হচ্ছে এই পাত্রে গ্যাসের অণুর সংখ্যা যা হবে, এই পাত্রে গ্যাসের অণুর সংখ্যাটা তাই হবে, অণুর সংখ্যাটা তাই হবে। তাহলে ধরি এই পাত্রে অণুর সংখ্যা n1, m1 ভরের অণু, অণুর সংখ্যাটা n1, m2 ভরের অণু, কিন্তু অণুর সংখ্যাটা n2। তাহলে দুটো পাত্র একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং চাপে রাখা আছে, দুইটা পাত্রের আয়তন সমান, ভিন্ন ভিন্ন গ্যাস আছে থাকুক, কিন্তু অ্যাভোগাড্রো আমাকে বলতেছে যে ভিন্ন ভিন্ন গ্যাস হলো সমান আয়তন, যেহেতু তাদের আয়তন সমান, আয়তন সমান, সম আয়তন, সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ আমার এখন কি প্রমাণ করতে হবে? এই শর্ত আরোপ করে, এই যে চিত্র, এই চিত্রের জন্য এই শর্ত আরোপ করে আমার n1 এবং n2 এরা দুইজন পরস্পর সমান, এইটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা কিভাবে প্রমাণ করব? আমরা পিভি ইকুয়াল টু nRT তে চলে যাইতে পারবো না, ওইটা আমরা প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? ওইটা থেকে প্রমাণ করতে পারবো না। আমাদের প্রমাণ করতে হবে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে সূত্র, গত ক্লাসে যেটা আমরা শিখছি, চাপের রাশিমালা, গতিশক্তি রাশিমালা, এগুলা থেকে আমাদের প্রমাণ করতে হবে। তো চলো দেখি প্রমাণ করতে পারি কিনা। দেখো তো, এই দুইটা পাত্রের জন্য যেহেতু চাপ এবং আয়তন সমান, তাহলে এই দুইটা পাত্রের জন্য তো আমি লিখতে পারি যে পিভি ইকুয়াল টু, দেখো পিভি, পিভি, পিভি। তো পিভি ইকুয়াল টু সূত্র কি জানি? 1/3 m n c স্কয়ার বার। তাহলে পিভি ইকুয়াল টু, প্রথম পাত্রের জন্য লিখতেছি, প্রথম পাত্র দেখো চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে বি। চাপ আয়তন বসালাম, অণুর ভর m1, অণুর সংখ্যা n1। ধরো এই পাত্রে যে গ্যাসটা আছে, সেই গ্যাসের অণুর যে বেগ, এই যে অণুর যে বেগ, বেগের যে গড় মান আর কি, ধরলাম এটা c1, তাহলে এটা হচ্ছে c1 স্কয়ার বার। এবার এই পাত্রে যে গ্যাসটা আছে, এই পাত্রে যে গ্যাস, সেই গ্যাসের অণুর যে গড় বেগের মানটা, সেটা আমি ধরলাম c2। তাহলে এই পাত্রের জন্য যদি আমি লিখি, তাহলে কি লিখবো? পিভি সমান সমান, ঠিক আছে, একই জিনিস, পিভি সমান সমান 1/3, তখন আমি m2, এই যে m2 n2 n2 c স্কয়ার বার। তো এইটার আমরা 1 নং সমীকরণ বললাম। এইবার আসো, টেম্পারেচার দুই পাত্রে কিন্তু সমান, টেম্পারেচার টি কিন্তু দুই পাত্রে কনস্ট্যান্ট, টি কিন্তু একই, টি সেম। তো টি যদি সেম হয়, তাহলে এই যে দুইটা পাত্র, এই দুইটা পাত্রের গ্যাসের গড় গতিশক্তি সেম, গ্যাসের অণুর গড় গড় গতিশক্তিও সেম, গড় গতিশক্তি সেম থাকবে। তোমার আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি আমারে বলো গ্যাসের গড় গতিশক্তি বলতে কি বুঝি? গ্যাসের অণুর গড় গতিশক্তি বলতে কি বুঝি? গ্যাসের অণুর গড় গতিশক্তি মানে একটা অণুর গতিশক্তি। আমি যখন বলবো এই গ্যাসের অণুর গড় গতিশক্তি, তার মানে একটা অণুর গতিশক্তি, একটা অণুর, কি ক্লিয়ার? একটা অণুর গতিশক্তি। তাহলে গ্যাসের গড় গতিশক্তি বলতে বোঝায় একটা অণুর গতিশক্তি, ঠিক আছে? তাহলে গ্যাসের গড় গতিশক্তি, এটা গত ক্লাসেও বলছিলাম যে গ্যাসের গড় গতিশক্তি এটা বললে বুঝবা একটা অণুর গতিশক্তি। মনে পড়ে সূত্রটা কি ছিল? 3/2 kT। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথম পাত্রের জন্য বলো, প্রথম পাত্রের গ্যাসের গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তি, একটা অণুর শক্তি আর কি, তাহলে 3/2 kT। পরের পাত্রের জন্য যদি তুমি লেখো, পরের পাত্র, এই পাত্র, এই পাত্রের জন্য তো তোমার একই লিখতে হবে, 3/2 kT। দেখো কেন? 3 কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক, k কনস্ট্যান্ট, টেম্পারেচার দুই পাত্রে একই, তাহলে গ্যাসের গড় গতিশক্তি মানে একটা অণুর যে গতিশক্তি, সেটা কোনোভাবে আলাদা হওয়া সম্ভব? বলো, কোনোভাবে আলাদা হওয়া সম্ভব? সূত্র দেখেই বল, 3/2 kT, এটাই তো ছিল একটা অণুর গতিশক্তি। তাহলে দুইটা পাত্রের গ্যাসের গড় গতিশক্তি মানে একটা অণুর গতিশক্তি, এটা তো অবশ্যই সেম, 3/2 kT। kT দুই পাত্রের জন্য তো বোল্টজম্যান ধ্রুবক, সেটা তো কনস্ট্যান্ট, আর দুই পাত্রের টেম্পারেচারও তো একই আছে, তাহলে এটা সেম। বুঝলাম? এইবার আসো,
তোমাকে একটা অণুর গতিশক্তি যখন আমি গত ক্লাসে লিখছিলাম মনে পড়ে, একটা অণুর গতিশক্তি 3/2 kT, আমি বলছিলাম আমি একটু এই পাশে হাফ এম ভি স্কয়ার ফরম্যাটে লিখতে চাই, তাহলে তখন এই পাশে লিখছিলাম হাফ একটা অণুর ভর আর বেগের বর্গের গড়, মনে পড়ে? তাহলে আমি যদি এই দুইটার জন্য লিখতে চাই যে দুইটা পাত্রের গ্যাসের অণুর গড় গতিশক্তি E1 আর E2 সমান, তো এইবার আমি এই শক্তিটাকে 3/2 kT-টাকে হাফ এম ভি স্কয়ার ফরম্যাটে লিখতে চাই, তাহলে হাফ এম ভি স্কয়ার ফরম্যাটে লিখলে দেখো তো হাফ m1 c1 স্কয়ার বার আর হাফ m2 c2 স্কয়ার বার, এটা হয় না? বলো এটা হয় কিনা? তাহলে এইটারে আমরা বললাম এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো বোঝো ভালো করে, অণুর গড় গতিশক্তি 3/2 kT, অণুর গড় গতিশক্তি 3/2 kT, তাহলে E1 সমান সমান E2। এবার আমি বলতেছি 3/2 kT কে আমি একটু হাফ এম ভি স্কয়ার ফরম্যাটে লিখবো। ওকে, তাহলে প্রথম পাত্রের জন্য হাফ m1 v1 স্কয়ার, পরের পাত্রের জন্য হাফ m2 v2 স্কয়ার, তো v1 v2 এর জায়গায় আমরা c1 c2 বসাইছি, এটাই তো। তাহলে এবার আসো হাফ হাফ কাটাকাটি, এই যে একজন লিখছো n/m n/na, এটা দিয়েই তো প্রমাণ, শেষ প্রমাণ, কিন্তু ওই যে শেষ প্রমাণ তো করা যাবে না, ওটা তো সহজ, ওটা তো অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে তুমি অ্যাভোগাড্রো প্রকল্প প্রমাণ করে ফেলতেছো। মানে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের যে সূত্র, এই সূত্রটা আমরা যখন প্রমাণ করছিলাম এটা আমরা অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে প্রমাণ করছিলাম না। একজন বলতেছে ভাই এন মোল সংখ্যা, এটা দিয়ে প্রমাণ করে ফেলেন, এন মোল সংখ্যা ভর ভাগ আণবিক ভর বা এই যে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, এটা লিখতেই তো কাজ শেষ, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি লিখলেই তো কাজ শেষ। ওইটা তো করবো না আমরা, পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র যখন আমি তোমার প্রমাণ করাইছিলাম তখন অ্যাভোগাড্রো প্রকল্পটা ব্যবহার করি নাই, তো তুমি যদি ওইটা দিয়ে আবার ওইটা প্রমাণ করো তাহলে লাভ কি হইল? ঠিক আছে, লাভ কি হইলো? লাভ তো হইলো না। তো এই কারণে আমরা ওটা করব না, আমরা এটা করব না, ঠিক আছে। তাহলে এইবার আসো 1 নম্বর আর 2 নম্বর, দেখো এই দুইটা এখন আমার ভাগ করতে ইচ্ছা করতেছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে একটু ভাগ করে দাও, ভাগ 1 নম্বর ভাগ 2 নম্বর, দেখো ভাগ করলে হেভি মজা লাগবে। ভাগ করো 1/3 m1 n1 c1 স্কয়ার, তাহলে কাটাকাটি করো 1/3, ঠিক আছে, ভাগ করতেছি 1/3 m1 n1 c1 স্কয়ার বার ডিভাইডেড বাই 1/2 m1 c1 স্কয়ার বার, এই পাশে উপরে 1/3 m2 n2 c2 স্কয়ার বার, ঠিক আছে, c2 স্কয়ার বার, এখানে c2 টা লিখতে ভুলে গেছি, সরি, এটা c2 হবে, ডিভাইডেড বাই নিচে এটা 1/2 m2 c2 স্কয়ার বার। তাহলে এবার দেখো m1 m1 কাটা, m2 m2 কাটা, c2 স্কয়ার বার c1 স্কয়ার বার c1 স্কয়ার বার কাটা, c2 স্কয়ার বার c2 স্কয়ার বার কাটা, তারপরে 1/3 কাটা, 1/2 কাটা, সবই কাটাকাটি, পড়ে থাকলো কি বলো? পড়ে থাকলো কি বলো? n1 সমান সমান n2, তাহলে প্রমাণিত, অ্যাভোগাড্রোর প্রকল্প প্রমাণিত, প্রুভড, কিন্তু কোনটা দিয়ে প্রুভড? গ্যাসের গতিতত্ত্ব দিয়ে প্রুভড, ঠিক আছে। লাস্টে এটাই লিখতে হবে, হ্যাঁ লাস্টে এটাই তো, এই যে n1 সমান সমান n2, এটাই তো আমরা প্রমাণ করতে চাইছি। তাহলে দেখো কি বলছে, স্থির চাপে ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটাই তো আমরা প্রমাণ করছি, n1 সমান সমান n2 সমান সংখ্যক অণু থাকে। হ্যাঁ, প্রথম পাত্রের অণুর সংখ্যা যা, দ্বিতীয় পাত্রের অণুর সংখ্যাই তাই। কি ক্লিয়ার? 3RT ডিভাইডেড বাই m, 3RT ডিভাইডেড বাই m কেন লিখবা? 3RT ডিভাইডেড বাই m ওটা কেন লিখতে হবে? দরকার নেই তো ওটা লেখার। কি ক্লিয়ার? n তো স্মল লেটারে ছিল ভাইয়া, কোন n স্মল লেটারে ছিল? এই n টা স্মল লেটারে ছিল, কে বলছে তোমারে? এই n টা স্মল লেটার ছিল না, এই পাগল, এই n ডিভাইডেড বাই v টা ছিল স্মল লেটারে। ভালো করে সূত্র মুখস্থ করো, তোমার তো জরিমানা করা লাগবে। তোমার বলছিলাম গত ক্লাসে যখন করাই তখন বলছিলাম সূত্রগুলো মুখস্থ করবা। এগুলো কি মুখস্থ করব না? এই প্রমাণ লাগবে না, এই প্রমাণ মুখস্থ করার দরকার নেই, বাট সূত্রগুলা মুখস্থ করবা। গত ক্লাসে যে সূত্রগুলা লিখে দিছিলি সেই সূত্রগুলা মুখস্থ করবা। কি কথা কি বুঝছো? তাহলে এবার চলো নেক্সট, গ্রাহামের ব্যাপন হার সূত্র। গ্রাহামের ব্যাপন হার সূত্র, গ্রাহামের ব্যাপন হার সূত্র, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো, ঠিক আছে, এটা কেমিস্ট্রির একটা টপিক। তার সাথে আমি একটু ছোট্ট করে আগে বুঝাই। ধরো ভাইয়া এই পাত্রে একটা গ্যাস আছে আর এই পাত্রে একটা গ্যাস আছে, দুইটা পাত্রে দুইটা আলাদা আলাদা গ্যাস আছে।
এই পাত্রে একটা গ্যাস আর এই পাত্রে আর একটা গ্যাস। এবার বলো, যদি পাত্রের মুখ খুলে দেওয়া হয়, পাত্রের যদি মুখটা খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, ধরো একটা সরু নলটল দিয়ে, একটা সরু নল দিয়ে আমি এই দুইটা পাত্রকে মাঝখান দিয়ে সংযুক্ত করে দিলাম। ঠিক আছে, যে মাঝখান দিয়ে একটা সরু নল দিয়ে দুইটা পাত্রকে সংযুক্ত করে দিই, তাহলে কি হবে? এই সরু নলের মধ্য দিয়ে এই দুইটা গ্যাস ব্যাপিত হবে, অর্থাৎ এই দুইটা গ্যাস মিশে যাবে। তো এই দুইটা গ্যাসের ব্যাপন হার মানে ছড়াই পড়ার প্রবণতা, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ব্যাপন হার, ছড়াই পড়ার প্রবণতা, যেটা কত দ্রুত ছড়াচ্ছে R1, এইটা কত দ্রুত ছড়াচ্ছে R2। ব্যাপন হার, ছড়াই পড়ার হার। তো এই ছড়াই পড়ার হার এটা ঘনত্বের সাথে কেমন সম্পর্কযুক্ত? এরা ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। সহজ হিসাব। দেখো, যে বেশি ঘন তার ছড়াই পড়ার প্রবণতা তো কম। যে গ্যাসটা বেশি ঘন হয়ে থাকে তার তো ছড়াই পড়ার প্রবণতা হারটা কম, কিন্তু যে গ্যাসটা হালকা তার ছড়াই পড়ার প্রবণতার হারটা বেশি। তো গ্রাহামের ব্যাপন হার সূত্র এটা আমাদের বলতেছে কোন গ্যাসের ব্যাপিত হওয়ার হার, ছড়াই পড়ার হার, যেটাকে আমরা ব্যাপন হারটাকে আমরা আর দিয়ে লিখি। তো সেই ব্যাপন হারটা হচ্ছে ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে এই গ্যাসটার ঘনত্ব মনে করো ρ1, এই গ্যাসটার ঘনত্ব মনে করো ρ2। তাহলে যদি আর রো এর সাথে ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। ঠিক আছে, গ্রাহামের ব্যাপন হার সূত্র, গ্রাহাম তার ব্যাপন হার সূত্রে এই কথাটা বলতেছে যে ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যদি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, তাহলে ভাইয়া বলো তো R1 ডিভাইডেড বাই R2 সমান সমান এখানে কি হবে? ρ1 আর ρ2 এর সাথে সম্পর্কটা কেমন হবে? √ρ2 ডিভাইডেড বাই ρ1, তাই না? ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে R1 ডিভাইডেড বাই যদি R2 হয়, তাহলে √ρ2 ডিভাইডেড বাই ρ1 হবে। এইটা হচ্ছে গ্রাহামের ব্যাপন হার সূত্র। এখন কথা হচ্ছে এই গ্রাহামের ব্যাপন হার সূত্রটা এইটাই না আমরা প্রমাণ করতে চাই। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে চাই। তো এইটা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, যে গ্যাসের একটা কমন সেন্স দিয়ে একটা সম্পর্ক তুমি আমার বলবা, যে গ্যাসের ব্যাপিত হওয়ার হার বেশি, ব্যাপিত হওয়া মানে কি? ছড়াই পড়া। তাহলে অবশ্যই সেই গ্যাসের অণুর বেগের মানটাও বেশি C1। যে গ্যাসের ব্যাপিত হওয়ার হারটা কম, সেই গ্যাসের অণুর বেগটাও হবে কম। তাহলে ধরো এই গ্যাসের ব্যাপন হার হচ্ছে R1, এই গ্যাসের অণুর বেগ হচ্ছে C1। এই গ্যাসের ব্যাপন হার হচ্ছে R2, তাহলে এই গ্যাসের অণুর বেগ হচ্ছে C2। এটা তো কমন সেন্স। যে গ্যাসের ব্যাপন হার বেশি তার মানে তার বেগ বেশি, অণুর বেগ বেশি, সহজ কথা। তাহলে তুমি একটু কমন সেন্স দিয়ে আমাকে বলো যে সি এর সাথে আর এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক। যে অণুর বেগ, গ্যাসের অণুর বেগ, সেটার সাথে ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সহজ হিসাব। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, দেখো এবার আসো, তাহলে আমরা CRMS এর যে সম্পর্কটা জানি, CRMS এইটা ইকুয়াল টু √3p/ρ। দেখো খাতা উল্টাই, দেখো সূত্র ভুলে গেলে খাতা উল্টাবা। তো CRMS এটা হচ্ছে √3p/ρ। তাহলে একটা নির্দিষ্ট চাপে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ঘনত্বের সাথে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ঘনত্বের সাথে এর সম্পর্কটা, CRMS এর সম্পর্কটা বর্গমূলের মানে ব্যস্তানুপাতিক। তাহলে CRMS এটা রো এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক ক্লিয়ার? তাহলে মনে করো দুইটা গ্যাস আছে, তাহলে দুইটা গ্যাসের জন্য যদি আমি এরকম C1/C2 লিখি, তাহলে C1/C2 এটা ইকুয়াল টু কি হবে? √ρ2 ডিভাইডেড বাই ρ1 হবে। এবার বলো সি সমানুপাতিক যদি আর হয়, এখান থেকে যদি আমি বলি, তাহলে C1/C2 এটা সমান সমান R1/R2 হবে। কি ক্লিয়ার? যে সি সমানুপাতিক আর, তাহলে C1/C2 সমান সমান R1/R2। তাহলে এবার সি সমানুপাতিক যদি আর হয়, তাহলে এইখানে যে C1/C2, তাহলে আমরা এইখানে লিখে দিতে পারি C1/C2 এর জায়গায় এখান থেকে এনে লিখে দিতে পারি R1/R2, এটার সমান সমান √ρ2/ρ1। অতএব আর এটা গ্যাসের ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটাই হচ্ছে গ্রাহামের ব্যাপন হার সূত্র। তো এটাই প্রমাণিত। এটা কিন্তু কেমিস্ট্রিতে পড়া, এটা কিন্তু অনেকে জানো। হ্যাঁ কি তাই না? বলো তো, জানো না? আমরা একবারে চাইলে ম্যাথ করার জন্য একটা সূত্র বানাইতে পারি। তো সূত্রটা হচ্ছে এরকম, C1/C2 সমান সমান R1/R2 সমান সমান √ρ2 ডিভাইডেড বাই ρ1।
রো 2 ডিভাইডেড বাই রো 1। কি ক্লিয়ার? গ্রাহামের ব্যাপন হার সূত্র। এটা ম্যাথ করার জন্য লাগে, বিশেষ করে কেমিস্ট্রিতে বেশি লাগে, ফিজিক্সে অতটা লাগে না, কেমিস্ট্রিতে বেশি লাগে। এবার আসো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলে বলো? ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলে? আসো চিত্র এঁকে বুঝাই, তাহলে মাথার মধ্যে গেঁথে থাকবে। মনে করো ভাইয়া এই একটা পাত্র, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে, এই একটা গ্যাস আছে, যে গ্যাসের অণুর ঘনত্ব রো 1, ঠিক আছে, বাইরে লিখি, যে গ্যাসের অণুর ঘনত্ব রো 1 আর অণুর বেগ হচ্ছে c1। মনে করো একই আয়তনের, সেম আয়তনের আর একটা পাত্র আছে, সেম আয়তনের আর একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আরো একটা গ্যাস আছে, অন্য একটা গ্যাস, অন্য একটা গ্যাস আছে, এই গ্যাসের ঘনত্ব রো 2 আর গ্যাসের অণুর যে বেগ সেটা হচ্ছে c2। ঠিক একই আয়তনের আরো একটা পাত্র ধরো, একই আয়তনের সেম আয়তনের তিনটা পাত্র, এই পাত্রে আরেকটা গ্যাস আছে, যে গ্যাসের ঘনত্ব হচ্ছে রো 3 আর অণুর বেগ হচ্ছে c3। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো এই পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের চাপ কত? চাপ হচ্ছে p1, চাপ হচ্ছে p1, চাপ হচ্ছে p2 এবং চাপ হচ্ছে p3। এবং আমি যদি বলি চাপ p1 কত বের করো তো, তাহলে p1 ইকুয়াল টু তুমি কিন্তু লিখবা 1/3, ঠিক আছে, রো 1 c1 স্কয়ার বার, এটা লিখবা কিন্তু, কি তাই না? বলো তো গত ক্লাসে শেখার সূত্র না যে p1 এটা সমান সমান কি 1/3 রো 1 c1 স্কয়ার বার। তাহলে আমি যদি বলি এই গ্যাসের চাপটা কত, p2 কত, তাহলে এটা হবে 1/3 রো 2 c2 স্কয়ার বার। এই গ্যাসের চাপটা কত, তাহলে p3 এটা হবে 1/3 রো 3 c3 স্কয়ার বার, এটা হবে। এইবার বলা হচ্ছে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতেছে এই তিনটা গ্যাসকে একসাথে করব, কম্বাইন করব, এই তিনটা গ্যাসকে আমরা কম্বাইন করব, এই তিনটা গ্যাসকে সম আয়তনে কম্বাইন করব, ওই একই আয়তন। আগে তো তিনটা আলাদা আলাদা পাত্র ছিল, তিনটা আলাদা আলাদা পাত্রে থাকবে না, একটা পাত্রের মধ্যে ঢালবো। এই তিনটা গ্যাসকে সেম আয়তনে, যে আয়তনে ছিল ঠিক এরকম একটা আয়তনের পাত্রে নিয়ে আসবো, ঠিক এরকম একটা আয়তনের সেম আয়তনের আরেকটা পাত্র নিয়ে আসবো। এইবার এই পাত্রের মধ্যে ঠাসাঠাসি করে তিনটা গ্যাসকে আমরা ঢুকাবো, এই গ্যাসটাকেও এই পাত্রের মধ্যে নিব, এই গ্যাসটাকেও এই পাত্রের মধ্যে নিব, এই গ্যাসটাকেও এই পাত্রের মধ্যে নিব। অর্থাৎ তিনটা গ্যাসের জন্য আয়তন কিন্তু একই হবে। অনেক বলতো ভাই তিনটা গ্যাসকে একটা পাত্রে নেওয়া যাবে, কেন যাবে না? গ্যাসকে কেন একটা পাত্রে নেওয়া যাবে না? গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন আছে? এ তো যে পাত্র নিব সেই পাত্রের আয়তন দখল করবে। তাহলে তিনটা গ্যাসকে একেবারে ঠেসে ঠুসে এই আয়তনের মধ্যে আমি ঢুকাবো। তাহলে এই আয়তনের মধ্যে এবার এই যে সবুজ গ্যাসটাও আছে, তারপরে গোলাপি গ্যাসটাও আছে, সবুজ গ্যাসটাও আছে, গোলাপি গ্যাসটাও আছে, তারপরে আকাশি গ্যাসটাও আছে। তাহলে এবার পাত্রটা দেখে বলো তো, এই যে তিনটা আলাদা আলাদা গ্যাস এক পাত্রের মধ্যে ঢুকানো হয়েছে, তিনটা পাত্রের গ্যাসকে সেম আয়তনের একটা পাত্রের মধ্যে ঢুকানো হয়েছে। এবার তুমি দেখে বলো, এখানে বলো তো এই যে প্রথমে বলো আকাশি যে গ্যাসটা ছিল তার আয়তন কত? ভি, সেম আয়তন। তারপরে গোলাপি যে গ্যাসটা ছিল তার আয়তন কত? দেখো পুরো পুরো আয়তনটাই কিন্তু গোলাপি গ্যাসের আয়তন, সেম আয়তন। সবুজ যে গ্যাসটা তারও কিন্তু আয়তন সেম, তাহলে আয়তন কিন্তু সেম, ভি কিন্তু সেম হয়ে গেল। তাহলে তিনটা গ্যাসই এখন স্বতন্ত্রভাবে কিন্তু এই সেম আয়তনেই আছে, ঠিক আছে? নাকি তোমার কি মনে হয় এরকম যে গোলাপি গ্যাসটা সেটা এই অংশ জুড়ে আছে, সবুজ গ্যাসটা সেটা অন্য একটা কোন কর্নারে গিয়ে পাত্রের মধ্যে বসে আছে? না, পুরো পুরো ভলিউমে কিন্তু এই গ্যাসগুলা বিচরণ করতেছে। তাহলে তিনটা গ্যাসই এই ভলিউমের মধ্যে বিচরণ করতেছে, তাই তো বলতে পারি না আমরা? তাহলে এইবার আমি বলতে চাই এইখানে মোট প্রেসার কত, এটাই হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু, যে এইখানে তাহলে এখন মোট প্রেসার কত হবে। অর্থাৎ তিনটা গ্যাসকেই তুমি একটা পাত্রের মধ্যে ভরছো, সেম আয়তনের একটা পাত্রের মধ্যে ভরছো, তাহলে এখন গ্যাসের প্রেসারটা কত হবে? তো ডাল্টন সাহেব বলতেছেন এখন গ্যাসের প্রেসারটা হবে P1 + P2 + P3,
অর্থাৎ আলাদা আলাদা ভাবে তারা যখন এই পাত্রের মধ্যে ছিল তখন তারা যে চাপগুলা সৃষ্টি করতেছিল সেই চাপের যোগফলই এখন হবে মোট চাপ। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো এটা আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমি আরেকবার বলতেছি ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টন সাহেব কি বলছেন? ডাল্টন সাহেব বলছেন এই পাত্রের মধ্যে ধরো কোনো একটা গ্যাস আছে, তাহলে সেই গ্যাসটা কোনো একটা গ্যাস আছে, সেই গ্যাসের চাপ ধরো P1। এবার ওই পাত্রের মধ্যে আরো একটা গ্যাস আসলো, শুধু ওই গ্যাসটা 2 নম্বর গ্যাসটা শুধু এই পাত্রের মধ্যেই আছে, তাহলে তখন স্বতন্ত্রভাবে আলাদাভাবে চাপ হচ্ছে P2। অন্য আর একটা গ্যাস রাখলাম ওই একই আয়তনের পাত্রে, তাহলে তখন চাপ হচ্ছে P3। আরো একটা গ্যাস রাখলাম, তখন চাপ হচ্ছে P4। এইবার সবগুলো গ্যাসকে ওই পাত্রের মধ্যে একসাথে রাখলাম, তাহলে এবার টোটাল প্রেসার কত হবে? টোটাল প্রেসার হবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 ডট। এটাই হচ্ছে ডাল্টন সাহেবের আংশিক চাপ সূত্র। তো আসো দেখি সত্যি কথা কিনা আমরা গ্যাসের গতি শক্তির যে রাশিমালা বা গতিতত্ত্বের যে স্বীকার্য সেখান থেকে যে রাশিমালা আমরা গত ক্লাসে প্রমাণ করছি সেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি কিনা। তাহলে দেখো P1 P2 P3, ঠিক আছে, এইগুলাই যে আলাদা আলাদা ভাবে ছিল, P1 P2 P3 এগুলা কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল, তাই না? তাহলে আমি এখন এর মধ্যে মোট প্রেসারটা চাই, মোট প্রেসার। তাহলে এর মধ্যে এখন ρ1 C1 আছে, এর মধ্যে ρ2 C2 আছে, এর মধ্যে ρ3 C3 আছে, তাহলে টোটাল প্রেসার হবে 1/3 প্রথম গ্যাসটার জন্য ρ1 C1 স্কয়ার, ঠিক আছে। দ্বিতীয় গ্যাসটার জন্য 1/3 ρ2, কারণ দ্বিতীয় গ্যাসের ঘনত্ব কত? ρ2। দ্বিতীয় গ্যাসের অনুর বেগ কত? C2। তাহলে দ্বিতীয় গ্যাসের জন্য চাপটা কত হবে? 1/3 ρ2 C2 স্কয়ার বার। তারপরে 3 নম্বর গ্যাসের জন্য কি হবে? 1/3 ρ3 C3 স্কয়ার বার। এবার এইগুলা যোগ করা মানেই তো এটা মানেই তো P1, এটা মানেই তো P2, এটা মানেই তো P3। দেখো লেখা আছে P1 P2 P3 লেখাই তো আছে। তাহলে অতএব প্রেসার P এটা ইকুয়াল টু হবে P1 প্লাস P2 প্লাস P3। মানে মোট চাপ কত হবে? মোট চাপ হবে প্রথম গ্যাসটার চাপ, দ্বিতীয় গ্যাসটার চাপ, তৃতীয় গ্যাসটার চাপ, চাপের যোগফল, ঠিক আছে, এটাই হবে মোট চাপ। তো আমরা এটাই বের করলাম যে 1/3 ρ1 C1 স্কয়ার বার, 1/3 ρ2 C2 স্কয়ার বার, 1/3 ρ3 C3 স্কয়ার বার। তো এইগুলা কিসের সূত্র? এইগুলা তো P1 P2 P3 সূত্র। তাহলে P1 P2 P3 যোগ করে দিলাম, টোটাল চাপটা পেয়ে গেলাম। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা এই জিনিসগুলাই প্রমাণ করতে চাইছিলাম। তাহলে 6টা ভিন্ন ভিন্ন সূত্র কিন্তু আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে প্রমাণ করে ফেললাম। আসো দেখি একটা ছোট্ট ম্যাথ করি আমরা, ছোট্ট একটা ম্যাথ করি। আসো, বলা হচ্ছে কোন একটি পাত্রে 6টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 3 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, 3.5 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, 1 2 3 4 আরো দুটো দিতে হবে, 3.2 কিলোমিটার পার সেকেন্ড, 4.2 কিলোমিটার পার সেকেন্ড, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টি অণুর বেগ দেওয়া আছে। এবার তোমার এখান থেকে এক এক করে বের করতে হবে। প্রথমে আসো গড় বেগ। আমাদের কি কি বের করতে বলছে? শোনো, গড় বেগ বের করতে বলছে, মূল গড় বেগ বের করতে বলছে, গড় বর্গ বেগ বের করতে বলছে। মানে আমরা যে বেগগুলো গত ক্লাসে শিখছিলাম সেই বেগগুলো বের করতে বলছে। তো চলো করে ফেলি। তো প্রথমে আসো গড় বেগটা বের করবো। তো গড় বেগকে আমরা কিভাবে লিখি? গড় বেগ হচ্ছে C বার। গড় বেগ লাস্টের দিক থেকে আসতে হয়, বেগের গড়। তাহলে C1 প্লাস C2 প্লাস ডট 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 CN ডিভাইডেড বাই N। এটা ছিল মূল সূত্র। কেউ যদি চাও যে ভাই আমি সূত্র লিখবো না, কোনো ব্যাপার নেই, সূত্র লেখার দরকারই নেই, সূত্র না লেখাটাই ভালো, ঠিক আছে। আমি একটু কম পারি বলে আমি সূত্রটা দেখালাম। এবার তাহলে কি করবা? বেগগুলাকে নিয়ে যোগ করে দিবা, যোগ করে তাকে ভাগ দিবা অণুর সংখ্যা দিয়ে। তাহলে 3 যোগ 4 যোগ 3.5 যোগ 4 যোগ 3.2 যোগ 4.2 ডিভাইডেড বাই কত? 6, ডিভাইডেড বাই 6। তুমি একটা কাজ করতে পারো, যে 4 দুইবার আছে তাহলে একবারে 4 গুণ 2ও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে মানটা বের করতে হবে। আমার ক্যালকুলেটর কোথায় গেল? এই যে পাইছি। তাহলে 3 পয়েন্ট, হ্যাঁ অনেকে বের করে ফেলছো 3.65, গুড।
তাহলে এটার অ্যান্সার কত? 3.65। তোমাদের বিশ্বাস করলাম, 3.65 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে গড় বর্গবেগ। গড় বর্গবেগ, তাহলে লাস্টের দিক থেকে আসতে হবে। বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান। তাহলে কি করব? বেগগুলোকে বর্গ করব, c1 স্কয়ার, c2 স্কয়ার, ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই n, বেগের বর্গ করে তার গড়। তাহলে কি হচ্ছে? 3 স্কয়ার, 4 স্কয়ার, 3.5 তার স্কয়ার, আবার 4 স্কয়ার, 3.2 স্কয়ার প্লাস 4.2 স্কয়ার প্লাস 4.2 স্কয়ার ডিভাইডেড বাই 6। কত আসছে বলো? কত আসছে? 13.52। ওকে, ডান, গুড। 13.52, 13.52। দেখি এককটা বলো তো কেমন পারো, এককটা বলো তো। এককটা কি হবে? কিলোমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? এটা কিন্তু বর্গ, কিলোমিটার পার সেকেন্ড না, কিলোমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। একক কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে হবে, একক ভুল লিখলে কিন্তু ম্যাথ আবার হবে না। এইবার 3 নম্বর। 3 নম্বর বলতেছে, 3 নম্বর বলতেছে বেগের, বেগের, আচ্ছা বেগের বর্গের গড় করলাম, বেগের গড়ের বর্গ, বর্গ গড় বেগ, বর্গ গড় বেগ বা বেগের গড় মানের বর্গ, গড় মানের বর্গ বা বর্গ গড় বেগ, বর্গ গড় বেগ। এটা দিবে না, এটা তোমার আসবে না, কিন্তু আমি ধরো তোমার বের করতে বললাম, ধরো, ঠিক আছে? বেগের গড় মানের বর্গ অথবা বর্গ গড় বেগ, গড় বর্গ বেগ না, বর্গ গড় বেগ। বলো তো কোনটা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা তোমার পরীক্ষা আসবে না, হয়তো হয়তো আসবে না, জাস্ট তুমি বুঝতে পারো কিনা, আসলে ঘাবড়ে যাবা না। বেগের, বেগের গড় করে তারপরে বর্গ, বেগের গড় মানের বর্গ, অর্থাৎ বেগের গড় মান হচ্ছে সি স্কয়ার, তার বর্গ। তার মানে এই যে 1 নম্বর যেটা করছো তার বর্গ, ঠিক আছে? বেগের গড় মান তার বর্গ। তাহলে বেগের গড় মানের বর্গ হচ্ছে c1 প্লাস c2 প্লাস ডট 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 cn ডিভাইডেড বাই n তার স্কয়ার, অর্থাৎ এই যে 3.65 এর স্কয়ার, এর স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে এটা কত আসছে বলতো? 13.32। এটা আসছে 13.32। এটা হয়তো পরীক্ষা আসবে না। 13.32 কিলোমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এবার আসো পরীক্ষায় আর যেটা আসবে আর কি, সেটা হচ্ছে বুঝতেই পারতেছো, সিআরএমএস, অর্থাৎ মূল গড় বর্গবেগ। সিআরএমএস বা মূল গড় বর্গবেগ। তাহলে মূল গড় বর্গবেগ কি? সিআরএমএসটা, সিআরএমএস এটা ইকুয়াল টু রুট ওভার c1 স্কয়ার, c2 স্কয়ার ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই n, ডিভাইডেড বাই n। অর্থাৎ এই যে মানটা, এই যে এটা, ঠিক আছে, এটার বর্গমূল করে দিবা। তাহলে রুট ওভার 13.52, তাহলে রুট ওভার 13.52, তাহলে এটা আসছে 3.65 এত কিলোমিটার পার সেকেন্ড, 3.65, ঠিক আছে, 3.656, 3.656, ঠিক আছে। সরি 3.676, সরি 3.656 না, 3.676, সরি 3.676 এত কিলোমিটার পার সেকেন্ড। সহজ, ওকে। এবার শোনো, গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকারযোগ্য, মানে সরি, গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলা, যেগুলো আমরা গত ক্লাসে শিখছি, আমরা সেই সূত্র রিলেটেড ম্যাথগুলো সব একসাথে করব। তো আজকে আমরা অন্য একটা টপিক পড়বো, ঠিক আছে? আজকে আমরা অন্য একটা টপিক পড়বো, টপিকটার নাম হচ্ছে গড় মুক্ত পথ, ঠিক আছে? লিখো, এই টপিকটা খুবই অবহেলিত টপিক, সব টিচার এটা পড়ায় না, কিন্তু এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট টপিক। গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ।
ধরো কোন একটা পাত্রে কোন একটা আদর্শ গ্যাস রাখা আছে, পিস্টন দিয়ে গ্যাসটাকে আবদ্ধ করে রাখা আছে, পিস্টন সংযুক্ত এই গ্যাস সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। বলো গ্যাসের অণুগুলা কি স্থির? বলো গ্যাসের অণুগুলা এগুলা কি স্থির? না, এগুলা কিন্তু ছোটাছুটি করতেছে, গ্যাসের অণুগুলা কিন্তু বেগ আছে। তাহলে বেগ নিয়ে অণুগুলা যখন ছোটাছুটি করবে তখন এটা তো খুবই কমন সেন্স, বেগ নিয়ে যদি ছোটাছুটি করে অণুগুলার কি চোখ আছে? যেহেতু চোখ নাই, তাহলে বেগ নিয়ে যদি ছোটাছুটি করে তাহলে অবশ্যই একটা অণুর সাথে আরেকটা অণু ধাক্কা লাগবে, সংঘর্ষ লাগবে। এবং আমরা গ্যাসের গতিতত্ত্বের শিকার যে এটা পড়ছিলাম যে অণুগুলার মধ্যে এই যে সংঘর্ষটা হবে, এই সংঘর্ষটা কিন্তু স্থিতিস্থাপক। গত ক্লাসে কিন্তু তোমাকে একবার ভেঙে সুন্দর করে থিওরি আমি বুঝাই দিচ্ছি গ্যাসের গতিতত্ত্বের শিকার যেগুলা, যে অণুগুলা গোলক সদৃশ এবং এই গোলক হচ্ছে স্থিতিস্থাপক গোলক। অর্থাৎ অণুগুলা যখন নিজেদের সাথে অথবা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, এই সংঘর্ষ হবে পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে সংঘর্ষের আগের বেগ এবং পরের বেগ সেম থাকবে, সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি সেম থাকবে, সংঘর্ষে গতিশক্তির কোনো ক্ষয় হবে না, সংঘর্ষে গতিশক্তি কমবেও না বাড়বেও না, বাড়ার তো প্রশ্নই ওঠে। তাহলে এই এই স্বীকার্যগুলা কিন্তু মাথায় রেখো। তাহলে এই যে অণুগুলা, এই অণুগুলা যখন ছুটে বেড়াবে তখন একটা অণু গিয়ে আরেকটা অণুর সাথে ধাক্কা লাগাবে। তাহলে এইভাবে দেখো তো দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় একটা অণু একটু কিছু দূরত্ব সরল রৈখিক ভাবে অতিক্রম করেন। এই সরল রৈখিক ভাবে অতিক্রম করা এই দূরত্বটাকে বলা হয় মুক্ত পথ। আর আমি যদি এরকম কিছু মুক্ত পথের গড়মান চিন্তা করি তাহলে সেটাকেই বলা হবে গড় মুক্ত পথ। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই গড় কেন চিন্তা করব, কি কারণে গড় চিন্তা করার দরকার? কারণ অণুগুলা যখন ছোটাছুটি করতেছে তখন একটা অণুর সাথে যখন একটা অণু ধাক্কা লাগতেছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর গিয়ে ধাক্কা লাগতেছে, আবার ধাক্কা লাগার পরে দুইটা অণু দুই দিকে চলে যাচ্ছে, সেই দুইটা অণু গিয়ে আবার অন্য দুইটা অণুর সাথে ধাক্কা লাগাচ্ছে। তাহলে এই যে ধাক্কাগুলা কি সেম সেম দূরত্বে সংগঠিত হবে, এটা কি তুমি একেবারে অ্যাকুরেটলি বলতে পারো? পারো না তো। তাহলে এই যে দূরত্বগুলা, এই দূরত্বগুলা মানে একটা অণুর সাথে একটা অণু ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে আর যে ধাক্কাটা লাগতেছে সেটা কত দূরত্ব পর গিয়ে লাগতেছে, সেই দূরত্বগুলা তো সব সমান হয় না। তাহলে অ্যাকুরেটলি তো তুমি সমান বলতে পারবা না। তাহলে যখনই তুমি কোনো মানকে অ্যাকুরেটলি সমান বলতে পারতেছো না, একটা নির্দিষ্ট মান বলতে পারতেছো না, তখন এই মানগুলাকে কি হিসাবে বলা উচিত? গড় হিসাবে বলা উচিত। তো এই কারণে আমরা গড় মুক্ত পথের হিসাবটা করবো। তো তোমাকে আমি আগে একটা চিত্র দেখাই, দেখো দেখো এই যে গ্যাসের অণুগুলা দেখো একটা পাত্রের মধ্যে আছে, তাহলে অণুগুলা এইভাবে ছুটে বেড়াচ্ছে, এইভাবে সঞ্চারণশীল। তো এইভাবে সঞ্চারণশীল থাকলে তো খুবই কমন সেন্স যে একটা অণুর সাথে আরেকটা অণু ধাক্কা তো লাগবেই। তো দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় একটা অণু ফ্রিলি কিছুটা পথ অতিক্রম করে, সেই পথটাকে বলা হচ্ছে মুক্ত পথ। তাহলে অণুর ছোটাছুটি দেখছো? বলো অণু কিভাবে ছোটাছুটি করতেছে? স্থির নাই কিন্তু, অণুগুলো এভাবে ছোটাছুটি করতেছে। যদি খুবই আণুবীক্ষণিক ভাবে দেখা হয় তাহলে আমরা এই জিনিসটাই দেখতে পাবো। তো এবার আসো আমরা একটা কাজ করি, আমরা এই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলার ছোটাছুটির এই ব্যাপারটাকে একটু জুম করে দেখবো। তো আমরা একটা কাজ করি, একটা অণুকে মার্ক করি, ধরো এই যে একটা গোলাপি অণুকে মার্ক করলাম, এই গোলাপি অণুটা গিয়ে কার 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 সাথে ধাক্কা লাগাচ্ছে সেই ব্যাপারটা আমরা একটু জুম করে দেখব। তো তার জন্য দেখো আমি একটু চিত্র আঁকতেছি, জুম করে দেখার চিত্রটা, যে আমরা দেখবো এই গোলাপি অণুটা অ্যাটমটা এটা কার কার সাথে ধাক্কা লাগাচ্ছে, সেই জিনিসটা আমরা একটু জুম করে দেখব। এই যে পাত্রের মধ্যে ঘটনাটা, পাত্রের মধ্যে এই যে এই জায়গাটাতে ছোট্ট এই জায়গাটাতে ঘটনাটা, তো এই ঘটনাটাকে আমরা এই যে বড় করে জুম করে দেখতেছি। তাহলে দেখো এই যে যে অণুটাকে মার্ক করছিলাম গোলাপি অণু, ঠিক আছে, এইটাকে আমরা মার্ক করছি, ধরো যে আমরা এর সঞ্চারণশীল ক্ষেত্রটাই দেখব। তাহলে এই অণুটা স্থির না, এই অণুটা কিন্তু গতিশীল। তো ধরো এই অণুটা বেগ নিয়ে এইদিকে যাচ্ছে, অণুটা বেগ নিয়ে এই বরাবর ছুটে যাচ্ছে। তো ছুটে যাওয়ার পরে দেখো এখানে আরো অনেকগুলো অণু আছে, তাহলে ছুটে গেলে এই অণুটা গিয়ে অবশ্যই আরেকটা অণুর সাথে ধাক্কা লাগাবে। এবার তোমাকে আমি আসলে চিত্র দেখাচ্ছি না, ছবি দেখাচ্ছি না, তোমাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটু চিন্তা করো, ভাবো এই অণুটা এখান থেকে এদিকে গেল আর অন্য একটা দিক থেকে আরেকটা অণু আসতেছে, অন্য একটা দিক থেকে আরেকটা অণু আসতেছে, আসার পরে ঠিক এই জায়গাটাতে এই অণুটার সাথে ধরো একটা সবুজ একটা অণু, এই অণুটার সাথে এর ধাক্কা লেগে গেল। তাহলে এই জায়গাটাতে ধাক্কা লাগলো, দুইটা অণুর সাথে সংঘর্ষ সংঘটিত হইলো, এখানে ধাক্কাটা লাগলো। এবার ধাক্কা লাগার পরে কি হবে? ধাক্কা লাগার পরে দুইটা অণু আবার দুই দিকে চলে যাবে। ধরো ধাক্কা লাগার পরে সবুজটা এদিক দিয়ে আসছিল, এসে ধাক্কা লাগার পরে আবার এইদিকে চলে গেছে, আর গোলাপিটা এদিক দিয়ে আসছিল, ধাক্কা লেগে ধরো এইদিকে চলে গেছে। তো আমরা সবুজটাকে দেখতে চাই না, আমরা মার্ক করছি কোনটাকে? গোলাপিটাকে, এইটাকে দেখতে চাই, এটার সঞ্চারণশীল ক্ষেত্রটা, এটার ধাক্কা ধাক্কি গুলাই আমরা দেখতে চাই। তাহলে সবুজটা ধাক্কা লাগার পরে কিন্তু এখানে বসে নাই, হ্যাঁ ওটা কিন্তু চলে গেছে। এবার ওটা চলে গেছে, গোলাপি অণুটা ধরো যে ধাক্কা লাগার পরে আবার এইদিকে যাচ্ছে, এইদিকে এইদিকে যাইতে গিয়ে এইখানে যাওয়ার পরে এইখানে গিয়ে আবার একটা সংঘর্ষ সংঘটিত হয়েছে।
এখন এখানে কি সংঘর্ষ হওয়ার জন্য আরেকটা অ্যাটম আগে থেকে বসেছিল? না, এই যে গোলাপিটা এইদিকে যাচ্ছে, অন্য কোনো আরেকটা অ্যাটম এদিক দিয়ে আসতেছে, আসার পরে ঠিক এই জায়গাটাতে এইভাবে গিয়ে ধাক্কাটা লাগছে, এখানে গিয়ে এভাবে ধাক্কাটা লাগছে। তাহলে এই হচ্ছে আরেকটা অ্যাটম, সেটা অন্য কোনো দিক থেকে আসছে ধরো, ঠিক আছে, ধরো অন্য কোনো দিক থেকে আসছে, অন্য কোনো দিক থেকে আসছে, এসে এখানে ধাক্কা লাগেছে। তাহলে এখানে আবার 2 নম্বর ধাক্কাটা সংঘটিত হলো। এবার ধাক্কা লাগার পর আবার একই রকম ভাবে দুইটা অণু আবার দুই দিকে চলে গেছে। তো সবুজটা কোন দিকে গেছে ওটা আমার জানার বিষয় না, ওটা আমার দেখার বিষয় না, কারণ আমি গোলাপিটাকেই মার্ক করছি। এই গোলাপিটা গিয়ে একটু পরে আবার এইখানে গিয়ে আবার আরেকটা অ্যাটমের সাথে ধাক্কা লাগাচ্ছে। এই অ্যাটমটা এখানে বসেছিল তা না, এই অ্যাটমটা অন্য কোনো দিক থেকে আসছে, ধরো এই দিক থেকে আসছে, এই অ্যাটমটা এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, এসে এখানে এসে ধাক্কা লাগেছে। তাহলে এখানে এসে ধাক্কাটা লাগলো, ধাক্কা লাগার পরে এই গোলাপি অ্যাটমটা আবার এদিকে চলে গেছে, এদিকে যাওয়ার পরে ঠিক এখানে এসে আবার আরেকটা অ্যাটমের সাথে ধাক্কা লাগেছে, এই যে আবার আরেকটা অ্যাটমের সাথে এখানে এসে ধাক্কা লাগাইছে। তো আমি কিছুক্ষণ এই গোলাপি অ্যাটমটাকে পর্যবেক্ষণ করে তার এই ব্রাউনীয় গতি, ঠিক আছে, তোমার কেমিস্ট্রিতে পড়ছো না ব্রাউনীয় গতি, এরকম ছোট বেড়ানোর গতিগুলো, তো এই যে তার এই ব্রাউনীয় গতিটাকে আমরা একটু পর্যবেক্ষণ করলাম, ঠিক আছে। তাহলে অণুটা প্রথমে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, গিয়ে একটা ধাক্কা সংঘটিত হইলো। এভাবে দেখো কয়েকটা ধাক্কা সংগঠনের চিত্রটা আমি আঁকছি, প্রথম ধাক্কা, দ্বিতীয় ধাক্কা, তৃতীয় ধাক্কা, চতুর্থ ধাক্কা। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় এই একটা ধাক্কা, প্রথম ধাক্কাটা এর সাথে লাগছে, প্রথম ধাক্কা দ্বিতীয় ধাক্কা, প্রথম ধাক্কা দ্বিতীয় ধাক্কা, অর্থাৎ পরপর দুটি ধাক্কা, দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে এই যে অণুটা গোলাপি অ্যাটমটা যেটা, এই অ্যাটমটা সরল রৈখিক ভাবে একটা দূরত্ব অতিক্রম করছেন, সরল রৈখিক ভাবে এই যে অতিক্রান্ত দূরত্ব, এইটাকে বলা হচ্ছে মুক্ত পথ। দেখো এর মধ্যে আর কোনো ধাক্কা নেই, এই অংশের মধ্যে এই অতিক্রান্ত দূরত্বটা একেবারে স্বাধীন সরল রৈখিক দূরত্ব, এখানে আর কোনো ধাক্কা নেই। তারপরে যখন আবার এখানে ধাক্কা লাগছে, আবার এখানে ধাক্কা সংঘটিত হয়েছে, এই দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় অণুটা আবার ফ্রিলি মুক্তভাবে স্বাধীনভাবে আবার কিছুটা পথ অতিক্রম করছে। তাহলে অণুর এই স্বাধীনভাবে সরল রৈখিক ভাবে অতিক্রান্ত এই পথগুলাকে বলা হচ্ছে মুক্ত পথ। এবার দেখো খুবই কমন সেন্স যে এই মুক্ত পথগুলো সমান হবে না, এক একটা পথের দৈর্ঘ্য এক এক রকম হবে, যে এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, এই এক একটা পথের দৈর্ঘ্যটা মোটামুটি এক এক রকম হবে, হয়তো মানগুলো খুবই কাছাকাছি, বাট অ্যাকুরেটলি সবগুলো মান কিন্তু সমান না, এটা তুমি বলতে পারবে না। এই অ্যাটমটা এখান থেকে যখন এখানে গিয়ে ধাক্কাটা লাগছে, তার ঠিক একই দূরত্ব পর্যন্ত এই অ্যাটমটার সাথে ধাক্কা লাগবে, এটা কিন্তু তুমি বলতে পারো না। অনেকগুলো মার্বেল আছে, মার্বেলের মধ্যে ধরো একটা মার্বেল তুমি গড়াই দিলা, তো গড়াই দেওয়ার পরে ওই মার্বেলটা অনেকগুলো মার্বেলের সাথে ধাক্কা লাগবে, তো সেম সময় পর পর সেম দূরত্ব পর পর ধাক্কা লাগবে, এটা কিন্তু তুমি অ্যাকুরেটলি বলতে পারবা না। তাহলে এই দূরত্বগুলা কিন্তু সেম না, এই দূরত্বগুলাকে আমি প্রকাশ করলাম, তাহলে D1 নাম দিলাম, D1, D2, D3, D4 এগুলা দিয়ে আমরা প্রকাশ করলাম। এই দূরত্বগুলাই হচ্ছে মুক্ত পথ। এরকম অসংখ্য মুক্ত পথ বের করে যদি আমরা গড় মান হিসাব করতে পারি, তাহলে সেটাকেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। গ্যাসের ক্ষেত্রে আমি এই মুক্ত পথটা, ফ্রি পথটার মানটা বলতে চাই, জনগণকে জানাইতে চাই, এক্সপ্রেস করতে চাই। তাহলে এটা তো এক্সপ্রেস করার মানে, যেহেতু দেখতেছি এক একটা দূরত্বের মান এক এক রকম হচ্ছে, সবগুলা মোটামুটি সমান মান না, তাহলে এই কারণে আমরা কি করব, এরকম গড় মুক্ত পথগুলার গড় মানটা হিসাব করব। কি ক্লিয়ার? ঠিক আছে, গড় মুক্ত পথটার গড় মানটা আমরা হিসাব করব। তাহলে আসো আমরা একটু আগে ডেফিনেশনটা লিখি, গড় মুক্ত পথের ডেফিনেশনটা, যে পরপর দুটি অণুগুলা গতিশীল, ইতস্তত গতিশীল, গতিশীল বলে একটা অণুর সাথে আরেকটা অণু ধাক্কা লাগছে, এই ধাক্কাগুলো স্থিতিস্থাপক ধাক্কা, স্থিতিস্থাপক সংঘর্ষ, এরকম পর পর দুটি, মূল কথাগুলো লিখি, পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু মুক্তভাবে মানে বাধাহীন ভাবে, ঠিক আছে, আর তো কোনো ধাক্কা নাই, দুইটা সংঘর্ষের মাঝে তো কোনো ধাক্কা নাই, একটা সংঘর্ষ এর মাঝে তো আর কোনো সংঘর্ষ নেই, তাহলে মুক্তভাবে বাধাহীন ভাবে যে পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। তাকে কিন্তু গড় মুক্ত পথ বলে না, তাকে মুক্ত পথ বলে। এরূপ কিছু সংখ্যক মুক্ত পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে, বুঝছো? ঠিক আছে, এই গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি,
কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা দিয়ে। গড় মুক্ত পথকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। তাহলে এই চিত্রটা দেখে আমার একটু ল্যামডার মানটা বলো, এই চিত্রটা দেখে। ঠিক আছে, এই চিত্রটা দেখে আমাকে একটু ল্যামডা বলো। কি ব্যাপার? ক্লাসে ক্লাসে এই চিত্রটা দেখে আমার একটু ল্যামডা বলো তো, ল্যামডা সূত্রটা কি হবে? যে ল্যামডা ইকুয়াল টু, এই ভাই এটা কিন্তু সরণ না, অনেকে ভাবতেছে সরণ 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 করতেছো কেন? সরণ না এটা, এটা হচ্ছে দূরত্ব, মুক্ত পথ, পথ পথ পথ, পথগুলা যোগ করে ভাগ। তাহলে ল্যামডা সমান সমান d1 প্লাস d2 প্লাস d3, এই চিত্রের জন্য d4, এই চিত্রের জন্য d4 ডিভাইডেড বাই 4। কারণ মুক্ত পথ 1 2 3 4, চারটা উপরে যোগ করবো, যোগ করে 4 দিয়ে ভাগ দিব, তাহলে গড় মুক্ত পথ। তাহলে এবার বাংলাটা লিখতে চাই আমরা। তাহলে উপরে হচ্ছে মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথের সমষ্টি, উপরে মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই নিচে মুক্ত পথের সংখ্যা, মুক্ত পথের সংখ্যা, উপরে মুক্ত পথের সমষ্টি আর নিচে হচ্ছে মুক্ত পথের সংখ্যা, কি তাই না? তাহলে উপরে মুক্ত পথের সমষ্টি, নিচে মুক্ত পথের সংখ্যা। তাহলে যদি এমন হয় মুক্ত পথ অনেকগুলো, তাহলে ডট 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 প্লাস dn, আর লাস্টে নিচে হবে n। বুঝতে পারছো? লাস্টে নিচে কি হবে? নিচে 4 হবে না, নিচে 4 এর জায়গায় কি হবে? n হবে। ঠিক আছে, 4 এর জায়গায় হবে n। তাহলে উপরে মুক্ত পথের সমষ্টি, টোটাল মুক্ত পথের সমষ্টি, আর নিচে মুক্ত পথের সংখ্যা। এইবার খুব ভালো করে বুঝিও, মুক্ত পথের সংখ্যার এই কথাটারে আমি অথবা দিই, এই যে মুক্ত পথের সংখ্যা, এই মুক্ত পথের সংখ্যা এই কথাটারে আমি অথবা দিয়ে অন্য আর একটা জিনিস লিখবো, এবং তোমার ভালো করে বুঝতে হবে যে ওই জিনিসটা একই জিনিস, সেটা হচ্ছে ধাক্কার সংখ্যা। এবার তুমি মিলাই দেখো, ধাক্কার সংখ্যা, এবার তুমি মিলাই দেখো, বলো মুক্ত পথের সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4। দেখো ধাক্কার সংখ্যা 4টা, একটা ধাক্কা, দুইটা ধাক্কা, তিনটা ধাক্কা, চারটা ধাক্কা, তাই না? ধাক্কার সংখ্যা কয়টা? 4টা। তাহলে মুক্ত পথের সংখ্যা যা, ধাক্কার সংখ্যা তাই। অনেক সময় তোমার গড় বের করার জন্য মুক্ত পথের সংখ্যাটা দরকার নেই, কিন্তু ধাক্কার সংখ্যা দেওয়া আছে, তাহলে ভয় পাওয়ার কিছু আছে? ধাক্কার সংখ্যা মানেই তো মুক্ত পথের সংখ্যা। এবার আরো একটা কথা লিখতেছি, অথবা অণুর সংখ্যা। ধাক্কার সংখ্যা, মুক্ত পথের সংখ্যা মানেই অণুর সংখ্যা, একই জিনিস। বিশ্বাস নাহলে মিলাই দেখো, গোনো অণুর সংখ্যা, গোনো। একটা অণু, দুইটা অণু, তিনটা অণু, চারটা অণু, অণুর সংখ্যা কয়টা? 4টা। অনেকে বলতে ভাই এই যে এই আর একটা যে 5টা, না, ওইটারে বাদ দিয়ে ওর সাথেই তো বাদ বাকি সবার ধাক্কা লাগছে। তাহলে এখানে অণুর সংখ্যা, কোন অণুর সংখ্যা? যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যা। ঠিক আছে, এরে বাদ দিয়ে তো কমন, এ গিয়েই তো সবার সাথে ধাক্কাটা লাগাইছে। তাহলে পথের মাঝখানে অণু আছে কতগুলো, সেই অণুর সংখ্যাটা, যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যাটা। ঠিক আছে, তাহলে ধাক্কার সংখ্যা যতগুলো, যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যাও তো তাই হবে। ঠিক আছে, ধরো আমি যাচ্ছি, আমি বললাম যাইতে গিয়ে আমার 5 জনের সাথে ধাক্কা লাগছে, তাহলে আমার যদি 5 জনের সাথে ধাক্কা লাগে, তাহলে ধাক্কা কয়টা লাগছে? 5টাই লাগছে, সহজ হিসাব। তাহলে এইখানে হবে অণুর সংখ্যা, কোন অণুর সংখ্যা? যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যা। ঠিক আছে, এরে ধরে না, এরে ধরে না কিন্তু, এরে বাদ দিয়ে, মানে এর সাথে যাদের ধাক্কা লাগবে তাদের সংখ্যা, তাদের অণুর সংখ্যা, ওটারে বাদ দিয়ে, ওই একটারে বাদ দিয়ে। কি ক্লিয়ার? তাহলে দেখো মুক্ত পথের সংখ্যা যা, ধাক্কার সংখ্যা যা, তারপর অণুর সংখ্যা যা, এই সবগুলা কিন্তু একই জিনিস। তাহলে কখনো যদি মুক্ত পথের সংখ্যা দরকার হয়, কিন্তু ওটা নেই, গড় মুক্ত পথ বের করতে চাই, আমার মুক্ত পথের সংখ্যা লাগবে, ওটা নেই, কিন্তু ধাক্কার সংখ্যা বা অণুর সংখ্যা দেওয়া আছে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ধাক্কার সংখ্যা বা অণুর সংখ্যা কাজে লাগাই দিব আমরা, তাহলেই তো কাজ শেষ। তাহলে অতএব গড় মুক্ত পথ ল্যামডা, এটা সমান সমান উপরে মুক্ত পথের সমষ্টি, সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, আর নিচে মুক্ত পথের সংখ্যা, সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে মূল সূত্র। এবার আসো, আমরা চাচ্ছি কোনো একটা গ্যাসের জন্য, কোনো একটা গ্যাসের জন্য গড় মুক্ত পথের রাশিমালাটা আমরা বের করব। তো কোনো একটা গ্যাসের জন্য গড় মুক্ত পথের রাশিমালাটা আমরা হিসাব নিকাশ করতে চাই। এই হিসাব নিকাশটা আমাদের শিখাইছেন হচ্ছে বিজ্ঞানী ক্লাসিয়াস। তা আমরা তার সূত্র অনুযায়ী, তার হিসাব অনুযায়ী গড় মুক্ত পথের রাশিমালাটা বের করব। তাহলে সুন্দর করে একটা হেডিং লিখো, মানে মূল সূত্র আমরা জেনে গেছি কিভাবে বের করতে হবে। খুবই সহজ কথা, মুক্ত পথের সমষ্টি নিতে হবে, উপরে উপরে টোটাল মুক্ত পথের সমষ্টি টমষ্টি নিতে হবে, আর নিচে কতগুলো ধাক্কার সংখ্যা বা কতগুলো অণুর সংখ্যা যাদের সাথে ধাক্কা লাগছে, অথবা কতগুলো মুক্ত পথের সংখ্যা, সেই সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা হেডিংটা একটু লিখে নিই, ক্লসিয়াসের গড় মুক্ত পথের রাশিমালা।
ক্লসিয়াসের গড় মুক্ত পথের রাশিমালা। এই হিসাবটা আরো দুইজন করছে, বিজ্ঞানী বোলজম্যান এবং বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ক্লসিয়াসেরটা তো আমরা পড়তেছি, তো আমরা ক্লসিয়াসেরটা পড়ি, দেখি তারা দুইজন কি হিসাব করছে সেটাও আমরা জানবো। তো আগে ক্লসিয়াসেরটা শিখি। তো ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা আদর্শ গ্যাস রাখা আছে। হিসাবটা খুবই সহজ, মানে জাস্ট দুইটা লাইনের হিসাব। তো এই যে পাত্রটা, এই পাত্রে সিলিন্ডার সংযুক্ত করে একটা আদর্শ গ্যাস আবদ্ধ করা আছে, একটা আদর্শ গ্যাস রাখা আছে। এবার দেখো, আমি চাচ্ছি এই গ্যাসের জন্য, এই গ্যাসটার জন্য গড় মুক্ত পথের রাশিমালাটা বের করবো। নিজেরা চিন্তা করবা ক্লসিয়াস, ঠিক আছে? মানে এখন হিসাব করতে গিয়ে তুমি নিজেই ভাববা, তুমি নিজেই হচ্ছে ক্লসিয়াস, তুমি এখন গড় মুক্ত পথের রাশিমালা হিসাব করতেছো, ঠিক আছে? তুমি বিজ্ঞানী হয়ে গেছো। তাহলে কিভাবে হিসাব করা যায় একটু চিন্তা করো তো। আমরা একটা অ্যাটমকে মার্ক করতে পারি, ধরো এই একটা অ্যাটমকে মার্ক করলো। এবার সেই অ্যাটমটা একটা সার্টেন টাইম পিরিয়ডে, ধরো খুবই ক্ষুদ্র একটা সময়, খুবই ক্ষুদ্র ডিটি সময় বা টি সময়, ধরো সেই টি সময় ধরো এল দূরত্ব অতিক্রম করলো, ধরো এল দূরত্ব অতিক্রম করলো অ্যাটমটা। তো এই পাত্রের মধ্যে যখন এল দূরত্ব অতিক্রম করবে, ধরো খুবই সামান্য একটু দূরত্ব, এল দূরত্ব, খুবই ক্ষুদ্র সময় অতিক্রান্ত এল দূরত্ব অতিক্রম করলো। তাহলে অতিক্রম করলে এই অ্যাটমটা যখন এখান থেকে এখানে যাবে, এল দূরত্ব অতিক্রম করবে, তখন ধরো কয়েকটা অ্যাটমের সাথে তার ধাক্কাটা লাগছে। তাহলে আমি এই এল দূরত্ব, এটা হচ্ছে তার মুক্ত পথের সমষ্টি, টোটাল মুক্ত পথ। ধরো ধাক্কা লাগতে লাগতে এখানে গেছে, কয়েকটা অণুর সাথে ধাক্কা লাগছে। তো ধাক্কা লেগে অতিক্রান্ত টোটাল যে দূরত্বটা, সমষ্টিটা, সেটা হচ্ছে এল, ডিভাইডেড বাই নিচে ধাক্কার সংখ্যা দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে গড় মুক্ত পথের মানটা পেয়ে যাবো। কিন্তু এই যে মানে মুক্ত পথের সংখ্যা যেটা দিয়ে ভাগ করব, মুক্ত পথের সংখ্যা, এই মুক্ত পথের সংখ্যাটা বের করাটা খুব ডিফিকাল্ট, বা বের করা যাচ্ছে না। তাহলে মুক্ত পথের সংখ্যা যদি বের করা না যায়, তাহলে আমরা একটা কাজ করি, ধাক্কার সংখ্যা বের করি। ধাক্কার সংখ্যা ধরো বের করা যাচ্ছে না, তাহলে ধাক্কার সংখ্যা যদি বের করা না যায়, তাহলে আমরা একটা কাজ করি, অণুর সংখ্যা বের করি। ঠিক আছে, অণুর সংখ্যা বের করি, যাদের সাথে ধাক্কা লাগবে তাদের অণুর সংখ্যা বের করি। ঠিক আছে, এখানে যাদের সাথে ধাক্কা লাগবে সেই অণুর সংখ্যা, এখানে অণুর সংখ্যা বসাই দিব, বসাই দিয়ে ভাগ দিব, ভাগ দিলেই তো কাজ শেষ। তাহলে এই কাজটাই আমাদের করতে হবে। অর্থাৎ একটা অ্যাটম ধরো এখান থেকে সামনে যাবে, কত দূরত্ব গেল সেই দূরত্বটা উপরে বসাবো, আর এই দূরত্ব যাইতে পথের মাঝখানে কয়জনের সাথে ধাক্কা লাগলো, সেই কয়জনের সাথে, সেই কয়জনের কয়টা অণু তার সংখ্যাটারে নিচে বসাই দিব, তাহলেই কাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আসো আমরা একটু কিছু জিনিস আগে থেকে মেনশন করে রাখি। কি মেনশন করব? এই যে পাত্রে, এই পাত্রে যে অণু মানে গ্যাসটা আছে, সেই গ্যাসের অণুর ব্যাস, নট ব্যাসার্ধ, অণুর ব্যাস হচ্ছে সিগমা। অণুর ব্যাস, ধরো এটা হচ্ছে অণু, এই যে এটা হচ্ছে অণুর ব্যাস। স্থিতিস্থাপক গোলক সদৃশ, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা জানি যে গ্যাসের অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ। তাহলে এই যে গোলক, এই গোলকের ব্যাস, অণুর ব্যাস। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা। একক আয়তনে এই পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসের অণুর সংখ্যা, সেটা স্মল লেটার এন, নট মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা নয়, এটাই লিখে দিই, তোমাদের তো ভুল হয়। মানে যতই আমি বলি যে অফলাইন স্টুডেন্টরা এই ভুলটা করে, ক্লাসে এতবার করে চিল্লাই চিল্লাই বলি, তারপরও এই এন কে মোল সংখ্যা দিয়ে ম্যাথ করে ফেলে। এটা এখন মোল সংখ্যা নয়, এটা মোল সংখ্যা না, এটা একক আয়তন অণুর সংখ্যা, এটা মোল সংখ্যা না ভাই বোন, এটা মোল সংখ্যা। তাহলে আমি কি বললাম, এই পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা এন, একক আয়তনে অণুর সংখ্যা এন, আর অণুর ব্যাস হচ্ছে সিগমা। তাহলে ধরো একটা অণু, এই যে সবুজ অণুটা, এটার কথা চিন্তা করো, এই সবুজ অণুটা এখান থেকে এই পর্যন্ত গেছে, ধরো এই যে এই পর্যন্ত গেছে, কত দূরত্ব অতিক্রম করে? ধরো এল দূরত্ব অতিক্রম করে গেছে। তাহলে তার অতিক্রান্ত ল্যামডা বের করতে চাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব এল ডিভাইডেড বাই অণুর সংখ্যা। তাহলে এইদিকে তাকাও, ভালো করে শোনো, বোর্ডের দিকে নজর, লেখালেখি বাদ। একক আয়তনে অণুর সংখ্যা যদি এন হয়, তাহলে এই পাত্রের মধ্যে টোটাল কতগুলো অণু আছে সেটা বের করা যাবে না? ধরো এই পাত্রের আয়তন হচ্ছে ভি, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা যদি এন হয়, তাহলে এই পাত্রের মধ্যে টোটাল যে অণুর সংখ্যা আছে সেটা হচ্ছে এন ইন্টু ভি। সহজ না? এন ইন্টু ভি।
তাহলে সেই n ইন্টু ভি দিয়ে ভাগ দিলেই তো হয়ে গেল। তাহলে উপরে মুক্ত পথের সমষ্টি এল, আর নিচে হচ্ছে মুক্ত পথের সংখ্যা। মুক্ত পথের সংখ্যা মানে অণুর সংখ্যা, আর অণুর সংখ্যা একক আয়তন অণুর সংখ্যা যদি n হয়, তাহলে এই পাত্রের আয়তন ধরো ভি, তাহলে ভি আয়তন অণুর সংখ্যা কত? কি ক্লিয়ার? তাহলে এটা হবে? বলো। এটা হবে না, এই কাজটা করলে হবে না, এই জিনিসটা ভুল হয়ে গেছে, নিচে এই জিনিসটা নেওয়া ভুল হয়ে গেছে, এটা হবে না। তো কেন হবে না? কারণ দেখো এই অ্যাটমটা, এই যে সবুজ এই অ্যাটমটা, এটা এখান থেকে এখানে আসছে। তো এখান থেকে যদি এখানে আসে, ধরো খুবই সামান্য একটু দূরত্ব গেছে, তো এই খুবই সামান্য দূরত্ব যাইতে গেলে এই পাত্রের মধ্যে সব অ্যাটমের সাথে ধাক্কা লাগছে, এটা কোনো কথা হইলো? বলো, সব অ্যাটমের সাথে ধাক্কা লাগছে, এটা কি তুমি মেনে নিবা? তাহলে এই সবুজ অ্যাটমটা এখান থেকে এখানে যদি আসে, তাহলে এই অ্যাটমের কিছু যায় আসে? ওর সাথে ধাক্কা লাগবে, এই অ্যাটমটার সাথে ধাক্কা লাগবে, এই অ্যাটমটার সাথে ধাক্কা লাগবে? লাগবে না। তাহলে তুমি যখন কি করছো, টোটাল অণুর সংখ্যা নিছো, একক আয়তন অণুর সংখ্যা, এটাকে তুমি টোটাল আয়তন দিয়ে গুণ দিলে তো টোটাল অণুর সংখ্যা হইলো। এটা যখন নিছো তখন না ভুল হয়ে গেল না? তুমি চিন্তা করো, তুমি একটা ক্লাসরুমে বসে আছো, স্টুডেন্টদের বোঝানোর জন্য এই উদাহরণটা দিছিলাম। ধরো একটা ক্লাসরুমের পরিবেশ চিন্তা করো, এই পাশে এক বেঞ্চে ধরো ছেলেরা বসে আছে, এই পাশে এক বেঞ্চে ছেলেরা বসে আছে, মাঝখানে যাওয়ার পথ, মাঝখানে হচ্ছে ছোট্ট একটা সামান্য একটা যাওয়ার পথ, ঠিক আছে? দুই রো বেঞ্চ, আমার ক্লাসরুমে যেমন দুই পাশে দুইটা রো বেঞ্চ, মাঝখানে যাওয়ার জন্য একটা পথ আছে। এবার মনে করো আমি অনেক সময় পড়াইতে পড়াইতে এই পথের মাঝখান দিয়ে হেঁটে বেড়াই। এই পথের মাঝখান দিয়ে যখন আমি হেঁটে বেড়াবো, তখন আমি কিন্তু দেখো সামান্য মানে সরু জায়গা, তো হেঁটে বেড়ালে কিন্তু ধাক্কা লাগে, অনেক স্টুডেন্টের সাথে একটু ধাক্কা টাক্কা লাগে। তো যাদের সাথে ধাক্কা লাগবে তারা কিন্তু একেবারে ওই পথ ঘেঁষে একেবারে সাইডে বসা, একেবারে সাইডের রোতে বসা যারা, তাদের সাথে কিন্তু আমার ধাক্কা লাগবে। কিন্তু চিন্তা করে দেখো তো, একেবারে কর্নারের দিকে যারা বসা আছে, একেবারে কর্নার দিকে যারা বসা আছে, তাদের সাথে কি ধাক্কা লাগবে? তাহলে আমি কি করলাম, এই পুরো পথ ধরো আমি যে যাবো, এই মাঝখান দিয়ে যাবো, পুরো পথ এল, তাকে ভাগ দিলাম পুরো স্টুডেন্ট সংখ্যা দিয়ে, পুরো ক্লাসরুমের স্টুডেন্ট সংখ্যা, টোটাল স্টুডেন্টের সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তাহলে হবে? আমি তো তোমার বলছি নিচে যে সংখ্যাটা নিতে হবে, সেটা হচ্ছে যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যা, তাদের অ্যাটম সংখ্যা। তা আমি যদি পুরো ক্লাসরুমের ছাত্র সংখ্যা দিয়ে ভাগ দিই, অথবা গ্যাসের পাত্রের টোটাল অনুসংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে ভুল হবে না? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার আসো, তাহলে ভুলটা কোথায় আমরা বুঝে গেছি। তাহলে আমাদের অ্যাটম সংখ্যা তাদেরকেই নিতে হবে যাদের সাথে ধাক্কাটা লাগবে। তাহলে যাদের সাথে ধাক্কাটা লাগবে তারা একেবারে এই যে পথের মধ্যে দাঁড়ানো, ঠিক আছে? ছুটির সময় যখন সবাই দাঁড়ায় যায়, তখন যদি আমি এখন পথের মাঝখান দিয়ে যদি যাওয়া শুরু করি, তাহলে এই পথের মাঝখানে যারা দাঁড়ানো সবার সাথে আমার ধাক্কা লাগবে। কিন্তু বেঞ্চের মধ্যে যারা ঢুকে বসে আছে, দুই সাইডে বেঞ্চের মধ্যে যারা ঢুকে বসে আছে, বুঝতে পারতেছো কথাগুলা? যারা বেঞ্চের মধ্যে ঢুকে বসে আছে তাদের সাথে কিন্তু আমার ধাক্কা লাগবে না। তাহলে ধাক্কাটা লাগবে এই পথের মাঝখানে যারা দাঁড়ায় গেছে তাদের সাথে। তাহলে পথের মাঝখানে ওই অংশটুকু নিতে হবে, তাহলে পুরো ক্লাসরুম নেওয়া যাবে না, পুরো ক্লাসরুম নেওয়া যাবে না, পুরো ক্লাসরুম আমি নিব না। আমি নিব কোনটুকু? ওই পথটুকু, যেটুকুর মধ্য দিয়ে হাঁটলে ধাক্কা লাগবেই, যেটুকুর মধ্য দিয়ে এই যে দুই বেঞ্চের মাঝখানে, দুই বেঞ্চের রোয়ের মাঝখানে যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর মধ্য দিয়ে হাঁটলে আমার ধাক্কাটা লাগবেই। ওইখানে যারা যারা দাঁড়ানো থাকবে তাদের সাথে ধাক্কাটা লাগবে। কি কথা বুঝছো? তাহলে এবার আসো, তাহলে আমাদের সেই অ্যাটমগুলোর সংখ্যা নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা কি করব জানো? পুরো যেমন ক্লাসরুমের কথা ভাববো না, শুধু ওই যাওয়ার পথের কথাটা ভাববো, ঠিক তেমনি এই অ্যাটমের জন্য পুরো আয়তনের কথা ভাববো না পাত্রের। আমরা কি ভাববো? আমরা ভাববো এই যে অ্যাটমটা, এই অ্যাটমের পাশে, এই অ্যাটমটা ঘেঁষে সামান্য একটা পথ আমরা চিন্তা করে নিব, খুবই ছোট্ট একটা এলাকা চিন্তা করে নিব। এই যে খুবই ছোট্ট একটা এলাকা চিন্তা করে নিব, এই যে এলাকা, যে এলাকাটা একটা সিলিন্ডারের এলাকা, একটা সিলিন্ডার শেপের এলাকা। কল্পনা করো যে অ্যাটমটা এখান থেকে এখানে যাবে, একটা সিলিন্ডার শেপের এলাকা আমি কল্পনা করলাম। এবার এই সিলিন্ডার, এটা কিন্তু খুবই ন্যারো একটা সিলিন্ডার, এর ব্যাসার্ধ কিন্তু অনেক কম। এবার এর মধ্যে যতগুলো অ্যাটম আছে তাদের সাথে ধাক্কা লাগবেই। তাহলে এবার এই সিলিন্ডারটাকে আমি জুম করে আঁকবো, ঠিক আছে? বুঝতে হবে না, ভালো করে শোনো আমার কথা, বুঝতে হবে না, তুমি একসময় বুঝে যাবা। সিলিন্ডারটাকে এবার আমি জুম করে আঁকবো। আমি সিলিন্ডারটাকে যে জুম করে, বেশ বড় করে জুম করে সিলিন্ডারটাকে আঁকলাম। এবার শোনো, অ্যাটম যেটা ছিল, এই যে যেটাকে আমি মার্ক করছি, এই যে সবুজ অ্যাটম, এটা যেটা ছিল, এই যে এটা একেবারে মাঝখানে, এখান থেকে এখানে যাবে। তো এই যে অ্যাটমটা ছিল, এই অ্যাটমটাকে, এই যে সবুজ, এই অ্যাটমটাকে আমি আঁকতেছি, এই সবুজ অ্যাটমটা, এটা এই যে সবুজ যে অ্যাটমটা ছিল যেটাকে মার্ক করছি, সেটাকে আমি আঁকলাম। এবার শোনো, যে সিলিন্ডারটা আমি কল্পনা করব, এই সিলিন্ডারের
এই সিলিন্ডারের ব্যাসার্ধ হবে অণুর ব্যাসের সমান, তাহলে ধাক্কা লাগবে। ব্যাসের সমান, সিলিন্ডারের ব্যাসার্ধটা হবে অণুর ব্যাসের সমান। সিলিন্ডারের ব্যাসার্ধ অণুর ব্যাসের সমান হবে। এই যে অংশটা আমরা এখানে সিলিন্ডার যে অংশটা আমরা ভাববো তার ব্যাসার্ধটা হবে অণুর ব্যাসের সমান। চিন্তা করতে পারতেছো তো কত ছোট্ট একটা সিলিন্ডার চিন্তা করবো আমরা। তাহলে এইখান থেকে অ্যাটমটা এখানে যাবে, এই যে সবুজ অ্যাটমটা এখান থেকে এখানে যাবে। এখান থেকে যদি এখানে যায় তাহলে এই অংশে, এই সিলিন্ডারের মধ্যে এই অংশে যতগুলো অ্যাটম আছে সবাইকে ধাক্কা দিবে, সবাইকে ধাক্কা দিবে। তো কিভাবে সবাইকে ধাক্কা দিবে দেখো আমি আঁকি। এইটা কি, এই যে সিগমা, এটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ, যেটা আবার অণুর ব্যাসের সমান। তাহলে আমি এখানে দুইটা অণু আঁকি। তাহলে এইখানে দুইটা অণু আঁকলে এই একটা অণু, এগুলাকে একটু অন্য কালি দিয়ে আঁকি। এখানে একটা অণু আঁকলে এই একটা অণু, আর দেখো এই একটা অণু, দেখো দুইটা অণু, এই যে সেন্টার, দেখো এই যে দুইটা অণু আঁকলাম। যদি আমি চাই যে এই অণুটাকে একটু উপরের দিকে উঠে আঁকবো, তো ধরো এখানে আঁকতে পারি। এখানে আঁকলাম, এখানে আঁকলাম, এই হচ্ছে সেন্টার। তারপরে ধরো এইখানে একটা অ্যাটম আছে, আঁকলাম। এইখানে একটা অ্যাটম আছে, আঁকলাম। এইখানে একটা অ্যাটম আছে, এটাকে আঁকলাম। এইখানে একটা অ্যাটম আছে, এটাকে আঁকলাম। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো অ্যাটম আছে না, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে অনেক অ্যাটম আছে। তো এরকম এই যে অ্যাটম গুলাকে আঁকলাম, জুম করে আঁকছি, বড় করে আঁকছি। তাহলে এবার একটু শোনো, দেখো আমি এমন একটা সিলিন্ডার ভাববো যে সিলিন্ডারের ব্যাসার্ধটা হবে অণুর ব্যাসের সমান। তাহলে এই অণুটা এখান থেকে ওইখানে যখন যাবে, যখন এল দূরত্ব অতিক্রম করে যাবে, ধরো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এল। যখন এল দূরত্ব অতিক্রম করে এটা এখান থেকে এখানে যাবে, তখন এই সিলিন্ডার অংশের মধ্যে যে অণুগুলা অবস্থান করবে তাদের সাথে ধাক্কা লাগবেই, তাদের সাথে ধাক্কাটা লাগবেই, কনফার্ম ধাক্কাটা লাগবেই। ঠিক আছে, এই যে এই অণুটা যখন এখান থেকে এখানে যাবে, তখন এই সিলিন্ডার অংশের মধ্যে যতগুলো অ্যাটম অবস্থান করবে তাদের সাথে ধাক্কা লাগবেই। এবং এই সিলিন্ডারের মধ্যে অ্যাটমগুলো অবস্থান করা মানে কি, এই সিলিন্ডারের মধ্যে অ্যাটমগুলো অবস্থান করা মানে অ্যাটলিস্ট যেন তাদের কেন্দ্র অবস্থান করে, অ্যাটলিস্ট যেন কেন্দ্র অবস্থান করে সিলিন্ডারের মধ্যে। এই সিলিন্ডার অংশের মধ্যে, সিলিন্ডার অংশের মধ্যে অ্যাটম থাকা মানে অ্যাটলিস্ট অ্যাটমের কেন্দ্র থাকতে হবে। থাকা মানে কেন্দ্র থাকতে হবে, কেন্দ্রটা যেন সিলিন্ডারের মধ্যে থাকে, কেন্দ্র যেন থাকে, কেন্দ্র যেন সিলিন্ডারের মধ্যে থাকে। যদি অ্যাটমের সেন্টার কেন্দ্রটা যদি সিলিন্ডারের মধ্যে না থাকে, তাহলে আমরা তারে বলবো সে সিলিন্ডারের মধ্যে নেই। যেমন আসো বলো তো, এই অ্যাটমটা সিলিন্ডারের মধ্যে আছে? হ্যাঁ আছে, কারণ তার কেন্দ্র আছে। এই অ্যাটমটা সিলিন্ডারের মধ্যে আছে? হ্যাঁ আছে, কারণ তার কেন্দ্র আছে। এই অ্যাটমটা সিলিন্ডারের মধ্যে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কারণ তার কেন্দ্র আছে, একেবারে বর্ডারে আছে। এই অ্যাটমটা সিলিন্ডারের মধ্যে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। প্রশ্ন হচ্ছে এই অ্যাটমটা কি সিলিন্ডারের মধ্যে আছে? নাই। এই অ্যাটমটা কি সিলিন্ডারের মধ্যে আছে? নাই। এটা কিন্তু নাই। কেন এটা নাই? কারণ এর কেন্দ্র নাই। ঠিক আছে, অনেক বলতে ভাই এই অংশটুকু যে আছে ওই অংশটুকুরে থাকা বলে না, ওই অংশটুকুরে থাকা বলে না। থাকতে হলে অ্যাটলিস্ট অর্ধেক থাকো, নয়তো পুরোটা থাকো। এই অংশটারে থাকা বলে না, এর সাথে ধাক্কা লাগবে না। এই কারণে এ আসলে সিলিন্ডারের মধ্যে নাই। তাহলে সিলিন্ডারের মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নাই, এটা নাই, এটা নাই। এইবার তুমি দেখো, তুমি একেবারে চোখের সামনে ঘটনাটা দেখো, ভালো করে বোর্ডে দেখো। দেখো আমি কি বলছি, আমি বলছি এই সিলিন্ডারের মধ্যে যতগুলো অ্যাটম আছে, সিলিন্ডারের মধ্যে অ্যাটম থাকা মানে কেন্দ্র থাকা, অর্থাৎ যে সকল অ্যাটমের সেন্টার সিলিন্ডারের এই মধ্যে পড়ছে, এই এলাকার মধ্যে পড়ছে, তাদের সাথে এর ধাক্কা লাগবে যখন এখান থেকে ওইখানে অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করে যাবে। দেখো তো ধাক্কা লাগে কিনা, দেখো আমি একে নিয়ে যাচ্ছি, ধাক্কাটা লাগে কিনা দেখো তো। দেখো ধাক্কাটা লাগে কিনা ভালো করে দেখো, এই যে এখানে আছে, নিয়ে যাচ্ছি, দেখো তো এই নিচেরটার সাথে ধাক্কা লাগলো কিনা, লাগছে। দেখো নিচেরটার সাথে টাচ লাগছে কিনা, দেখো ভালো করে, নিচেরটার সাথে টাচ লাগছে,
লাগে নাই, নিচেরটার সাথে লাগে নাই, এটার সাথে লাগছে, লাগে নাই, ওকে যাচ্ছে। এইবার দেখো, ভালো করে দেখো, দেখো লাগছে কিনা, এটার সাথে টাচ লাগছে, লাগছে, এটার সাথে ধাক্কা লাগছে, লাগছে, ওকে। আর এই দুইটারে তো উড়াই দিবে, ধাক্কা দিয়ে তো উড়াই দিবে, এই দুইটারে এইভাবে ধাক্কা দিয়ে একেবারে উড়াই দিবে। তাহলে এই দুইটার সাথে ধাক্কা লাগছে কারণ তারা সিলিন্ডারের মধ্যে আছে, ধাক্কা লাগছে। এই দুইটার সাথে ধাক্কা লাগছে কারণ তারা সিলিন্ডারের মধ্যে আছে, ধাক্কা লাগছে। কিন্তু এর সাথে ধাক্কা লাগে নাই কারণ তারা সিলিন্ডারের মধ্যে নাই, এই সিলিন্ডারের মধ্যে নাই, এও নাই, এও নাই, এও নাই, ওর সাথে ধাক্কা লাগে নাই। কি কথা কি বুঝছো? তাহলে কাদের সাথে ধাক্কাটা লাগতেছে? যে সকল অ্যাটম এই সিলিন্ডারের মধ্যে বসে আছে তাদের সাথে ধাক্কা লাগতেছে। কি ক্লিয়ার? তাহলে ভালো করে শুনিও। গড় মুক্ত পথ বের করতে চাই, লেখালেখি একেবারে বাদ। তাহলে উপরে বাংলা লিখি, মুক্ত পথের সমষ্টি, মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই নিচে মুক্ত পথের সংখ্যা। মুক্ত পথের সংখ্যা বের করা ডিফিকাল্ট। ধাক্কার সংখ্যা বের করতে পারবো না। তাহলে যাদের সাথে ধাক্কা লাগছে সেই অণুর সংখ্যা, ধাক্কা লাগা অণুর সংখ্যা, পথের মাঝখানে বসে থাকা অণুর সংখ্যা, যাদের সাথে ধাক্কা লাগবে সেই অণুর সংখ্যা। তাহলে আসো দেখি মুক্ত পথের সমষ্টি, টোটাল মুক্ত পথ এখান থেকে ওই পর্যন্ত গেল কত দূরত্ব অতিক্রম করে? এল দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই এল মানে হচ্ছে সি বার টি, মানে টি মানে ডেল টি, ডিটি, খুবই ক্ষুদ্র সময় আর কি। এই এল কিন্তু খুবই ক্ষুদ্র দূরত্ব, তো আমাদের অত ভেঙে লেখার দরকার নেই, আমরা এলই লিখবো, কোনো সমস্যা নেই। তাহলে মুক্ত পথের সমষ্টি হচ্ছে এল। এবার আসো অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যাটা আমাদের লাগবে, কোন অণুর সংখ্যা? যাদের সাথে ধাক্কা লাগবে তাদের সংখ্যা, যাদের সাথে ধাক্কা লাগবে তারা তো সিলিন্ডারের মধ্যে আছে। তাহলে এইবার একটু সুন্দর করে বলো তো, একক আয়তন অণুর সংখ্যা কত? ছোট হাতের এল। তাহলে পুরো পাত্রের আয়তন না, তাহলে আমি কোন আয়তনটুকু নিব? এই যে এই অ্যাটমের চারপাশে এই যে সিলিন্ডার একটা অংশ, যে সিলিন্ডার যেমন তেমন সিলিন্ডার না, যে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে অণুর ব্যাসের সমান। তাহলে অণুটার পাশে ভালো করে খেয়াল করো, ধরো আমি অণু, এই অণুটার পাশে এমন একটা সিলিন্ডার তুমি কল্পনা করবে, এমন একটা সুড়ঙ্গ, ধরো টানেল, এমন একটা টানেল তুমি কল্পনা করবা যে টানেলের ব্যাসার্ধটা হবে অণুর ব্যাসের সমান। তাহলে ওই টানেলের মধ্যে যতগুলো অ্যাটম অবস্থান করবে সবার সাথে একেবারে ধাক্কা লাগতে লাগতে যাবে। কি ক্লিয়ার? তাহলে ওইটা আমরা চাই। ঠিক আছে, এই টানেলের মধ্যে কতগুলো অ্যাটম আছে সেইটা আমরা চাই। তাহলে এটা কি একটা টানেল সিলিন্ডার না? তো সিলিন্ডারের আয়তন কত? এই সিলিন্ডারটার আয়তন কত বলো? এটার আয়তন, আয়তন ভি, পাই আর স্কয়ার এইচ, তো পাই সিগমা স্কয়ার এল, পাই আর স্কয়ার এইচ, পাই সিগমা স্কয়ার এল। কি ক্লিয়ার? পাই আর স্কয়ার এইচ, এই একজন বলছে 4/3 পাই আর কিউব, মারবো ধরা, 4/3 পাই আর কিউব, এটা সিলিন্ডার, গোলক, এটা সিলিন্ডার। তাহলে এটার আয়তন পাই আর স্কয়ার এল, পাই সিগমা স্কয়ার এল। একক আয়তন অণুর সংখ্যা যদি এন হয় তাহলে টোটাল এর মধ্যে অ্যাটম নম্বর কত? তাহলে একক আয়তনে অণুর সংখ্যা এন গুণ এইটার আয়তন, পুরো পাত্রের আয়তন না, এইটুকু সিলিন্ডারের আয়তন, যে সিলিন্ডারের ব্যাসার্ধ অণুর ব্যাসের সমান। তাহলে পাই সিগমা স্কয়ার এল, বুঝছো? ঠিক আছে, পাই সিগমা স্কয়ার এল, এটাই হচ্ছে কথা। কি ক্লিয়ার? আমি পুরো আয়তন নিব না, যেমন আমি ওই যে ক্লাসরুমের উদাহরণটা যদি বলি, যে আমি ধরো যে ছুটি দিলাম, সব স্টুডেন্ট দাঁড়ায় গেছে, পথের যে মাঝখানে দুই বেঞ্চের মাঝখানে যে জায়গাটা, সেইখানেও কিছু স্টুডেন্ট দাঁড়ায় গেছে, আমি এখনো কাউরে যাইতে দিই নাই। এবার আমি কি করলাম? এই ভিড়ের মধ্যে মাঝখানে যে পথটা আছে সেই পথ ঠেলে আমি সামনে আগালাম। তাহলে আমার সাথে ধাক্কা লাগবে কি পুরো পুরো স্টুডেন্টের ধাক্কা লাগবে না, আমার সাথে ধাক্কা লাগবে এই পথের মাঝখানে যে কয়জন দাঁড়ানো আছে সেই কয়জনের সাথে। তো আমি বললাম পথের মাঝখানে দাঁড়ানো আছে একক আয়তনে দুইজন, পথের মাঝখানে একক আয়তনে দুইজন দাঁড়ানো আছে। টোটাল মনে করো পথের মাঝখানের যে জায়গাটা তার আয়তন হচ্ছে ধরো 20 একক, 20 একক, যেখানে একক আয়তনে দাঁড়ানো আছে দুইজন। তাহলে আমি যখন যাব, এভাবে যখন যাব, তাহলে টোটাল কয়জনের সাথে আমার ধাক্কা লাগবে? একক আয়তনে দুইজন, টোটাল আছে 20 একক আয়তন। তাহলে একক আয়তনে দুইজন হলে 20 একক আয়তনে 2 গুণ 20, 40 জনের সাথে আমার ধাক্কা লাগবে। তাহলে পুরো ক্লাসরুমে আছে ধরো 100 জন, কিন্তু আমার ধাক্কা লাগছে কয়জনের সাথে? 40 জনের সাথে। তাহলে আমি 40 নিব, 100 তো নিব না। কথা কি বুঝতে পারছো? কি ক্লিয়ার? তাহলে আমার নিতে হবে ওই যে ছোট্ট জায়গাটুকু, যে জায়গাটুকুর মধ্যে ধাক্কাটা লাগবেই, কনফার্ম। তাহলে যে সিলিন্ডারটা আমরা কল্পনা করব সেই সিলিন্ডারের ব্যাসার্ধটা হবে অণুর ব্যাসের সমান। কি বুঝছো? দেখো এই অণুটাকে যখন এখান থেকে ঠেলে নিয়ে যাচ্ছি তখন এর সাথে এর সাথে এর সাথে এর সাথে ধাক্কা লাগছে, এটার সাথে ধাক্কা লাগে না, কারণ ওরা তো এই সিলিন্ডার অংশের বাইরে। অর্থাৎ আমি যে সিগমা ব্যাসার্ধের একটা সিলিন্ডার কল্পনা করছি, এটা 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 এটা
তার বাইরে, তো তার বাইরে মানে ওদের আমরা নিব না। তাহলে একক আয়তনে অণুর সংখ্যা এল, তাহলে পাই সিগমা স্কয়ার এল, এই আয়তনে অণুর সংখ্যা এন ইন্টু এটা। এবার এল আর এল সুন্দর করে কাটাকাটি করে দাও, তাহলে ক্লসিয়াসের গড় মুক্ত পথের রাশিমালা হচ্ছে 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কয়ার। আমি প্রথমেই বলছিলাম যে ডেরিভেশনটা খুবই ছোট্ট, হিসাবটা খুবই ছোট্ট, কিন্তু এই হিসাবটা বুঝতে হবে, এটাই হচ্ছে সূত্র। তো এইবার শোনো, তিনজন বিজ্ঞানী এই হিসাবটা করছে। প্রথম জনের নাম ক্লসিয়াস, যেটা আমরা পড়ছি, এই যে ক্লসিয়াস যার হিসাবটা আমরা করলাম। তো ক্লসিয়াসেরটার জন্য এটাকে ল্যামডা সি দিয়ে লেখা হয় 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কয়ার। তারপরে আরেকজন বিজ্ঞানী, সে হচ্ছে বোলজম্যান। তো বোলজম্যান তার হিসাব অনুযায়ী ল্যামডা বি 3 ডিভাইডেড বাই 4, সূত্রের ফরম্যাটটা কি, শুধু ধ্রুবকটা আলাদা, যেমন এখানে 1, এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 এন পাই সিগমা স্কয়ার, ঠিক আছে, এন পাই সিগমা স্কয়ার। তারপরে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল হচ্ছে আণবিক বেগ বন্টন হিসাব করে, গ্যাসের আণবিক বেগ বন্টন, আমি জানি না তোমরা কেমিস্ট্রিতে এটা পড়ো কিনা, ঠিক আছে। তো আণবিক বেগ বন্টন এই নীতি ব্যবহার করে ম্যাক্সওয়েল প্রমাণ করছে, তো ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী, সূত্রের ফর্মেটটা কি, শুধু ধ্রুবকটা আলাদা, 1/√2 এন পাই সিগমা স্কয়ার, এই হচ্ছে সূত্র। তাহলে এই যে তিনজনের তিনটা সূত্র। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাই বোলজম্যান আর ম্যাক্সওয়েল এটা কিভাবে আসলো, জিজ্ঞেস তুমি করতেই পারো, কিন্তু এই দুইটার ব্যাখ্যা আমি দিব না, ঠিক আছে। এমনিতেই তোমাদের এটা বোর্ড বইয়ের খুবই অবহেলিত টপিক, তারপর আমি মনে করো যে একটু তোমাদের কষ্ট করাইলাম। তো এই দুইটার ডেরিভেশন আমাদের বোর্ড বইতে নেই, এই দুইটার পিছনে আমরা অযথা সময় নষ্ট করব না। ডেরিভেশন চাইলে তুমি করতেই পারো, ঠিক আছে, বিভিন্ন মনে করো হায়ার স্টাডির যে বইগুলো, সেই বইগুলোতে ডেরিভেশন করে দেওয়া আছে, তো এগুলো তুমি করতেই পারো। এই যে ম্যাক্সওয়েল এটা সে আণবিক বেগ বন্টন দিয়ে হিসাব করছে, যেটা ধরো যে ইন্ডিয়ান সিলেবাসে আছে, কিন্তু আমাদের ওটা নাই, ওটার পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমার যেটা মনে হয় আর কি। তাহলে আমরা এই যে ক্লসিয়াসেরটা, এটা তো ভালো করে বুঝছি, তাহলে এই দুইটা আপাতত সূত্র হিসাবে মুখস্থ রাখবো। এবার শোনো, আমি যদি বলি এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তিনটাই কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাহলে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। যদি তোমাকে বলে গড় মুক্ত পথের মান বের করো, ধরো নাম উল্লেখ করে দিল, তাহলে যার নাম উল্লেখ করে দিবে তার সূত্র দিয়ে করবা। বোলজম্যানের নাম উল্লেখ করে দিলে বোলজম্যানের সূত্র, ক্লসিয়াসের নাম উল্লেখ করে দিলে ক্লসিয়াসের সূত্র। কিন্তু ধরো নাম উল্লেখ করে দেয়নি, ধরো নাম উল্লেখ করে দেয়নি, তাহলে যদি নাম উল্লেখ করে না দেয়, তাহলে আমার সাজেশন হচ্ছে ম্যাক্সওয়েলেরটা দিয়ে করবা, বুঝছো। নাম যদি উল্লেখ করে না দেয়, তাহলে ম্যাক্সওয়েলেরটা দিয়ে করবা। এখানে হয় কি, এই সূত্রগুলো অনেকে মনে রাখে, কিন্তু ম্যাথ করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে দুইটা জায়গাতে। কি, ভালো করে শুনো, এই যে সিগমা কিন্তু অনুর ব্যাস, নট ব্যাসার্ধ। দেখো, অনুর ব্যাস কিন্তু ব্যাসার্ধ না। তাহলে আমাদের যদি প্রশ্নে অনুর ব্যাসার্ধ দেওয়া থাকে, আমরা ব্যাস নিয়ে তারপরে কিন্তু ম্যাথ করব। আর এই এন কিন্তু আবারও বলতেছি মূল সংখ্যা না, এটা হচ্ছে এইখানে এন এর পরিচয়টা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের গড় মুক্ত পথের রাশিমালা। ওকে, দেখো বোর্ডটা দেখতে কত সুন্দর লাগতেছে এই জায়গাটা, তাই না? ওকে, তাহলে ডেরিভেশন ডান। এবার আসো, বোর্ড বইতে তো হয়তো এইটুকুই আছে কোনো কোনো বোর্ড বইতে, কিন্তু আমি আরেকটা জিনিস একটু শিখাবো এক্সট্রা, এটা লাগবে, ঠিক আছে, অ্যাডমিশনে লাগে, তাহলে একবারে এখনই শিখে রাখো, যেহেতু থিওরি এখন পড়েই ফেলছো। সেটা হচ্ছে আমরা এখন যেটা বের করবো, সেটা হচ্ছে একক সময়ে সংঘটিত ধাক্কা সংখ্যা, একক সময়ে সংঘর্ষ বা ধাক্কা সংখ্যা, একক সময় পার ইউনিট টাইমে কলিশন কতগুলো হবে সেটা আমরা বের করতে চাই। আচ্ছা দেখো, ল্যামডা ইকুয়াল টু, দেখো তো বাংলা এটা আমরা লিখতে পারি কিনা, মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই মুক্ত পথের সংখ্যা, অণুর সংখ্যা, ধাক্কার সংখ্যা। তাহলে আমরা এখন ধাক্কা বা সংঘর্ষ সংখ্যাটা লিখি, ধাক্কা সংখ্যা। এবার সবাই একটু বোর্ডে থাকো। আমি একটা কাজ করলাম, ধরো যে অণুগুলা ইতস্তত ছোটাছুটি করতেছিল, আমি টি সময় একটা অণুকে পর্যবেক্ষণ করলাম টি সময় ধরে, তাহলে টি সময়ে তার মুক্ত পথের সমষ্টি উপরে বসালাম, S1 প্লাস S2 প্লাস S3 উপরে বসালাম, বা D1 প্লাস D2 প্লাস D3 উপরে বসালাম। নিচে ওই সময় কতগুলো ধাক্কা, সেই ধাক্কার সংখ্যাটা বসালাম। ধরো সেই সময়টা হচ্ছে টি সময়, তাহলে একটা কাজ করলাম, আমার ইচ্ছা হয়েছে উপরেও টি দিয়ে ভাগ দিব এবং নিচেও টি দিয়ে ভাগ দিব, ধরো আমি উপরে ভাগ দিছি টি দিয়ে, নিচে দিই নাই, তাহলে তো গুণা হয়ে যাবে। উপরে দিলাম নিচে ভাগ দিলাম না, তাহলে তো গুণা হবে।
অথবা নিচে ভাগ দিলাম টি দিয়ে, উপরে দিলাম না, তাও তো গুণা হয়ে যাবে। তা আমরা উপরেও টি দিয়ে ভাগ দিব, নিচেও টি দিয়ে ভাগ দিব, যে উপরেও টি দিয়ে ভাগ দিলাম, নিচেও টি দিয়ে ভাগ দিলাম। তাহলে এবার আসো তো, দেখো তো, মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই সময়। ভালো করে খেয়াল করো, মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই সময়। একটা অণুর অতিক্রান্ত এই যে পথ d1 d2 d3 d4 মানে পথ ডিভাইডেড বাই সময়। তাহলে পথ ডিভাইডেড বাই সময় মানে তো বেগ, পথ ডিভাইডেড বাই সময় মানে কি বেগ। তো এই বেগটা হচ্ছে সি অ্যাভারেজ হওয়া উচিত, এই বেগটা সি অ্যাভারেজ হওয়া উচিত। কিন্তু আমাদের বোর্ড বইতে তো আরএমএস বেগ ছাড়া আর কিছু নেই, এই কারণে এই বেগটাকে সি আরএমএস ধরে করছে। কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, এটা কিন্তু অ্যাভারেজ, সি অ্যাভারেজ হওয়া উচিত, কিন্তু আমাদের সিআরএমএস দিয়ে করছে। তো সিআরএমএস দিয়ে করলে যে খুবই বেশি ভুল হবে তা না, তো আমরা সিআরএমএস দিয়ে করবো। তাহলে উপরেরটা হচ্ছে বেগ, আর বেগ বলতে আমরা গ্যাসের অণুর বেগ বলতে আমরা সিআরএমএস টাই বুঝি, সিআরএমএস। ধাক্কার সংখ্যা ডিভাইডেড বাই সময়। দেখো টি সময়ে ধাক্কা 50টা, অতএব একক সময়ে ধাক্কা, একক সময়ে ধাক্কা 50 ভাগ টি। তাহলে ধাক্কার সংখ্যা ডিভাইডেড বাই সময়, এটা তো একক সময় ধাক্কার সংখ্যা। এটা কি একক, বাংলায় লিখি একক সময়ে ধাক্কা সংখ্যা। এই একক সময় ধাক্কা সংখ্যাকে এন দিয়ে লেখে, এন ক্যাপিটাল লেটার এন। তাহলে অতএব একক সময় ধাক্কার সংখ্যা, একক সময়ে ধাক্কা সংখ্যা, এই একক সময় ধাক্কা সংখ্যা এন, এটা সমান সমান, দেখো এখান থেকে দেখে বলো, সিআরএমএস, সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা, সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা, একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা। ঠিক আছে, বুঝলা? তাহলে আরেকটা জিনিস বলো তো, একটি সংঘর্ষের সময় একক সময় ধাক্কার সংখ্যা বা সংঘর্ষ সংখ্যা বের করছো, তাহলে একটি ধাক্কা অথবা একটি সংঘর্ষের সময়, একটি সংঘর্ষের সময়, অথবা এটার এই কথাও বলতে পারি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। একটি সংঘর্ষের সময় মানে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়। দেখি এটা হিসাব করে বের করতে তোমরা কেমন পারো। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, এই যে এর উল্টাটা, এর উল্টাটা কেমনে? ঐকিক নিয়ম, একক সময়ে ধাক্কার সংখ্যা এন, তাহলে এনটি ধাক্কা সংঘটিত হয় 1 সেকেন্ডে, তাহলে অতএব একটি ধাক্কা সংঘটিত হয় 1/n, বুঝছো? উল্টাটা, ঠিক আছে? তাহলে একক সময় ধাক্কার সংখ্যা যদি সিআরএমএস বাই ল্যামডা হয়, তাহলে একটি ধাক্কা অথবা সংঘর্ষের সময় বা পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, ঠিক আছে? একটা ধাক্কা লাগার পরে আর একটা ধাক্কা লাগতে কত সময়, সেটাই তো একটা ধাক্কা সংঘটিত হওয়ার সময়। তাহলে সেই যে সময়টা, এই যে সময়টা টি, তাহলে সেটা হচ্ছে এন এর উল্টাটা 1/n, তার উল্টাটা, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস, ল্যামডা ডিভাইডেড বাই সিআরএমএস। তো আমি আবারও বলতেছি, এখানে বেগটা সিআরএমএস হওয়া উচিত না, আসলে সি অ্যাভারেজ হওয়া উচিত, মানে গড় বেগটা হওয়া উচিত। কিন্তু আমাদের বইতে গ্যাসের অণুর বেগ বলতে সিআরএমএস টাই বুঝছে, ঠিক আছে? গ্যাসের অণুর বেগ বলতে সিআরএমএস কে বোঝানো হয়েছে, তা আমরা সিআরএমএস দিয়েই করব, কোনো সমস্যা নেই। এবার আসো এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ কিছু কথা বলি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এমসিকিউ এর জন্য কিছু কথা বলি, ভালো করে শোনো। ল্যামডার সাথে ল্যামডার সাথে অণুর আকারের সম্পর্কটা কেমন হবে? কোন গ্যাসের অণুর আকার মানে অণুর ব্যাস, তো অণুর ব্যাসের সম্পর্কটা কেমন হবে দেখো তো। এই যে 1/n পাই সিগমা স্কয়ার, সিগমার সাথে ল্যামডার সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 1/সিগমা স্কয়ার ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা বুঝতে হবে তোমার, দেখো তো বোঝো কিনা। ধরো একটা পাত্রে, ধরো এই একটা পাত্র, এই একটা পাত্রে আকার দরকার নেই, জাস্ট বোঝার জন্য, এগুলো আমি মুছে ফেলবো। এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম আছে, দেখো ছোট ছোট 4টা অ্যাটম আছে। একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব দেখো অনেক বেশি, অনেক বেশি দূরত্ব, অনেক বেশি দূরত্ব, অনেক বেশি দূরত্ব। কিন্তু অ্যাটম গুলো যদি ছোট ছোট না হয়ে অনেক বড় বড় হইতো, তখন একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব কিন্তু এত বেশি হইতো না। দেখো এই অ্যাটমটা যখন এখান থেকে ওখানে গিয়ে ধাক্কা লাগাবে তখন অনেক দূরত্ব যাবে, এখান থেকে এখানে এসে ধাক্কা লাগাবে অনেক দূরত্ব যাবে। কিন্তু অ্যাটম গুলো যদি এরকম বড় বড় অ্যাটম হইতো, দেখো এই পাত্রের মধ্যে অ্যাটম গুলো এরকম বড় বড় অ্যাটম, তাহলে এবার চিন্তা করো তো, দেখো তো এই অ্যাটম থেকে এই অ্যাটমের দূরত্ব আগের চেয়ে কমে গেছে না? এই অ্যাটম থেকে এই অ্যাটমের দূরত্ব আগের চেয়ে কমে গেছে না?
তাহলে অণুর আকার যত বড় হবে তত ধাক্কা অনেক দূর দূর গিয়ে অনেক কাছে কাছে গিয়ে লাগবে। আর অণুর আকার যত ছোট হবে তখন অনেক দূরে দূরে গিয়ে ধাক্কা লাগবে। সহজ কথা, অণুগুলার মধ্যবর্তী দূরত্বটা, আন্তঃনবিক দূরত্বটা বেশি হবে। তুমি এভাবে চিন্তা করবা, আন্তঃনবিক দূরত্ব মানে গড়মুক্তপাত, এভাবে হিসাব করবা ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক যখন তুমি নিবা আর কি। কি ক্লিয়ার? তাহলে অণুর আকার বড় হলে মুক্তপাত কমে যাবে। তাহলে এটাই বলতেছে, দেখো দেখো ব্যাসের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যাসের সাথে, তাহলে অণুর আকার বড় হবে, ল্যামডা কমে যাবে। আমরা চোখের সামনে এটা দেখতে পাচ্ছি। এবার তাহলে বলো তো, ল্যামডার সাথে 2 নম্বর, ল্যামডার সাথে একক আয়তনে অণুর সংখ্যার সম্পর্কটা কেমন? একক আয়তনে অণুর সংখ্যার সম্পর্কটা ল্যামডার সাথে কেমন? ব্যস্তানুপাতিক। একক আয়তনে অণুর সংখ্যা যদি বেশি হয়, দেখো সূত্রেই আছে তো, এই যে এন নিচে, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা যদি বেশি হয় তাহলে গড় মুক্তপাত কমে যাবে। এটা তো স্বাভাবিক কথা। চিন্তা করো, যে এলাকাতে ঘন বসতি, যে এলাকাতে ঘন বসতি তখন তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কম। আর যেখানে হালকা বসতি, ঠিক আছে, ধরো হালকা বসতি, ঢাকার কথা চিন্তা করো, ঢাকায় ঘন বসতি, এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব খুবই সামান্য, মানে গা ঘেসে ঘেসে দেওয়াল তুলে দিছে, বিল্ডিং তুলে দিছে। কিন্তু মনে করো যদি একটু ধরো যে ইউরোপের দিকে যাওয়া হয়, যেখানে একটু হালকা বসতি, দেখবা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক বেশি বেশি। তাহলে যেখানে ঘন বসতি সেখানে দূরত্ব কম, আর যেখানে হালকা বসতি সেখানে দূরত্ব বেশি, স্বাভাবিক কথা। তাহলে এন এর সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এগুলো মুখস্থ করা লাগে না, বুঝেই বলা যায়। এবার আসো বলো তো, ল্যামডার সাথে তাহলে চাপের সম্পর্কটা কেমন হবে? ব্যস্তানুপাতিক। চাপ যদি বেশি হয় তাহলে গ্যাসের অণুগুলা কম্প্রেসড হয়ে যাবে, অণুগুলা কাছাকাছি চলে আসবে, আর কাছাকাছি চলে আসলে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কমে যাবে, আর দূরত্ব কমে যাওয়া মানে গড়মুক্তপাত কমে যাবে। তাহলে চাপ বেশি, গড়মুক্তপাত কম। ঠিক আছে, এবার বলো 4 নম্বর, ঘনত্বের সাথে গড়মুক্তপাতের সম্পর্কটা কেমন? ঘনত্বের সাথে, ঘনত্বের সাথেও ব্যস্তানুপাতিক। চাপ বাড়াইলেই তো গ্যাসটা ঘন হয়ে যাবে, চাপ দিলাম গ্যাসটা ঘন হয়ে গেল। তো গ্যাসটা যদি ঘন হয়ে যায় তাহলে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কি? কমে যাবে না? তাহলে যত ঘন তত দূরত্ব কম। তাহলে ঘনত্বের সাথে দূরত্বের সম্পর্কটা বা ল্যামডার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এবার আসো 5 নম্বর, বলো টেম্পারেচারের সাথে সম্পর্কটা কেমন? তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে সম্পর্কটা কেমন? তাপমাত্রার সাথে সম্পর্কটা সমানুপাতিক। তাপমাত্রা বাড়াবা, অণুগুলো দূরে দূরে চলে যাবে, একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বেশি হবে। তাহলে তাপমাত্রার সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। এবার দেখো, তুমি ধরো পরীক্ষায় এগুলা পড়ে গেছো, বাসা থেকে এগুলা পড়ে গেছো, কিন্তু এগুলো আসে না। কি আসছে জানো? আসছে তাপমাত্রা বাড়ানো হলে একক সময়ে সংঘটিত ধাক্কার সংখ্যা বাড়বে, কমবে, কোনোটি হবে না? বলো, অপশন বলো, উত্তর বলো। একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা, তাপমাত্রা বাড়ালে একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা, তাহলে একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা অনেক বছর কমবে কমবে কমবে। ঠিক আছে, গুড। দেখো তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে ল্যামডাটা বাড়বে, আর ল্যামডা যদি বাড়ে তাহলে এন কিন্তু কমবে। তাহলে এখানে যে সম্পর্কগুলো লিখছো না, এখানে যে সম্পর্কগুলো লিখছো না, এই যে এন এর সাথে ল্যামডার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে এইবার এইটা দেখে দেখে বাকি সম্পর্কগুলো বলতে পারবা। তাহলে যেহেতু সিগমার সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এন এর সাথে সমানুপাতিক। এখানে ব্যস্তানুপাতিক, ওকে, তাহলে সমানুপাতিক। এখানে ব্যস্তানুপাতিক, তাহলে সমানুপাতিক। এখানে ব্যস্তানুপাতিক, তাহলে সমানুপাতিক। এখানে সমানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক, উল্টা। তো তোমার এগুলো মুখস্থ রাখা লাগবে না, তুমি খালি এইগুলা একটু বুঝে রাখবা। তাহলে এগুলা যদি বোঝা থাকে তাহলে ল্যামডার সাথে সম্পর্ক কেমন এটা যদি জানো, তাহলে ল্যামডার সাথে এন এর সম্পর্ক আবার ব্যস্তানুপাতিক, উল্টা যাবে, সম্পর্কটা উল্টে যাবে। কি ক্লিয়ার? তাহলে এখানেই শেষ আজকে, আজকে এখানে শেষ। আমরা নেক্সট দিন কি করব? অনেক সূত্র শিখে ফেলছি তো, নেক্সট দিন আমরা কি করব, যেহেতু অনেকগুলো সূত্র আমরা শিখে ফেলছি, যেহেতু অনেকগুলো সূত্র আমরা শিখে ফেলছি, এই সূত্র রিলেটেড ম্যাথ গুলো আমরা করব। কি ক্লিয়ার? আনমিউট করব? আনমিউট করলে তো তোমরা আমরা ছাড়ো না, আনমিউট করলে তো খালিই কথা কও। আনমিউট করব, আচ্ছা দাঁড়াও, আনমিউট করছি। বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনি স্যারের বইতে বইটা করতেন মানে ফার্স্টে, কিন্তু ভাই আমি অন্য যদি একটা বই পড়ি সমস্যা? বুঝি নাই। আমি সাধারণ যখন বইটা না পড়ে যদি অন্য একটা বই পড়ি তাহলে কি হবে? কোন বই না পড়ে?
শাহজাহান তপন স্যার। যে কোনো একটা বললে হবে, ইসাক স্যারের বই পড়তে পারো, তপন স্যারের বই পড়তে পারো, ব্যাপার না। ঠিক দাদা আছে, প্র্যাকটিস যাদের শিট কবে ইঞ্জিনিয়ারিং দিবেন? টার্গেট তাদের কাছে বই কোনো ব্যাপার না। দাদা আর যাদের প্র্যাকটিস মেডিকেল শিট কবে টার্গেট দিবেন? তাদের কাছে ইসাক স্যারের বইটা হচ্ছে সংবিধান। বুঝছো, যাদের মেডিকেল টার্গেট তারা কিন্তু ইসাক স্যারের বইটা পড়িও। হ্যালো দাদা, আর হ্যালো। বলো ইবনে ফয়সাল। ওটাতে একটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাই ওই হ্যাঁ গ্রামের যে বলো। ব্যাপন হার সূত্রটা আমরা তো জানি যে হ্যাঁ বেশি ঘনত্বের দিক থেকে আস্তে আস্তে কম ঘনত্বের দিকে যায়, কিন্তু আপনি তো বললেন যে এখানে মানে যেটা কম ঘনত্ব থাকবে সেটা ব্যাপন হারটা বেশি হবে, মানে এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে। উম, তুমি চিন্তা করো তো, যে গ্যাসটা ঘন বেশি, যেটা বেশি ঘন, সেই গ্যাসের অণুগুলো তো নড়াচড়া কম করবে। তুমি কোথায় শিখছো? তুমি যেটা বলছো সেটা ভুল, তুমি আরেকটু যাচাই বাছাই করো। দাদা প্র্যাকটিস ভাইয়া শিট ওই কবে দিবেন? আমরা যে ভাইয়া মনে করেন সিলিন্ডারের এই যে অঙ্কে গ্যাসের একটা যে কোশ্চেন ছিল। ব্যাপন হারটা আমরা জানতাম যে বেশি ঘনত্বের দিক থেকে, মানে আমি যে হুম, ওই বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে আমার কি ভুল জানা এটা? বেশি ঘনত্বের আমরা জানি যে মনে করেন যে একটা ঘরের ভিতরে যদি বেশি ঘনত্ব গ্যাস থাকে তাহলে বেশি ঘনত্বের হুম গ্যাস থেকে কম ঘনত্বের দিকে যাইতে থাকে, আর যদি একটা হুম হুম ঘরের ভিতরে যদি কম ঘনত্বের গ্যাস থাকে মানে যেটার ঘনত্ব বেশি সেটা ব্যাপন হার বেশি, হুম। আর যেটার ঘনত্ব কম সেটা ব্যাপন হার কম। আমরা এটা বলতেছি, কিন্তু আপনি তো মনে বললেন যে যেটার ঘনত্ব কম হবে সেটার ব্যাপন হারও কম হবে। তাই নাকি? গ্যাস দুইটির ঘনত্ব এত এত হলে উম, কেন আমি যে সূত্র লিখে দিলাম কেমিস্ট্রিতে কি উল্টা সূত্র আছে নাকি? আমরা তো কেমিস্ট্রিতে ওইটা পড়ছি মানে ঘনত্ব বেশি থাকলে তার ব্যাপন হার বেশি, আর যদি ঘনত্ব কম থাকে তাহলে তার ব্যাপন হারটা কম। তাই আর আপনি তো না, হ্যাঁ ব্যাপন হার আমাদের সময়ের আপনি উপর দেখেন এই যে না ভাইয়া এটা পড়ি নাই তো, উল্টাটা পড়ছি। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। সো কনফিউজ। যদি ঘনত্ব কম হয় আচ্ছা তুমি একটা তাহলে জিনিস, আমি বলি তুমি কিন্তু সময় দিয়ে বলতেছো, সময়। আমি কিন্তু টিটা লিখি নাই তো। ব্যাপন হার তো ভাইয়া সময় দিয়ে এই করতে হবে। হ্যাঁ, ব্যাপন হারের অনুপাত হচ্ছে হলো ওই ঘনত্বের অনুপাতের উল্টাটা রুট ওভার না ভাইয়া, মানে R1/R2 ইকুয়ালস টু রুট ওভার D2/D1। হার বলুক আর যেটাই বলুক না কেন সেটা তো মনে করেন বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যায়, এটা বেশি পরিমাণে।